দুটোই টাইম ছিল, 2:27 শুরু করে দিচ্ছি। গত 2023-এর 17ই অক্টোবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তর থেকে এই অর্গানিক হাট শুরু হয়েছে। কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী এবং সচিব উপস্থিত ছিলেন। ঘটনাচক্রে পূর্ণেন্দুদা যখন কৃষি মন্ত্রী ছিলেন 14 থেকে 17, জৈব হাট নিয়ে অনেক দিন ধরে কাজ করেন। জৈব হাট নিয়ে নয়, জৈব চাষ নিয়ে অনেক দিন ধরে, প্রাকৃতিক চাষ নিয়ে কাজ করেন, অর্গানিক ফার্মিং নিয়ে অনেক দিন কাজ করেন। এমন অনেক মানুষজন তার আগে থেকেই, তার বহু বছর আগে থেকে বাংলায় ছিলেন। পূর্ণেন্দুদা কৃষি মন্ত্রিত্বের সময় উনি চেষ্টা করেছিলেন তাদের মধ্যে, নিজেদের মধ্যে যেন একটা কোঅর্ডিনেশন থাকে, সেটা চেষ্টা অনেকটা হয়তো সেই সময় থেকে একটা কোঅর্ডিনেশন নিজেদের মধ্যে গড়ে ওঠে, যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত একটা সুস্থায়ী কৃষি পরিবার বলে সংগঠন তৈরি হয়। সাস্টেনেবল এগ্রিকালচারের জন্য সুস্থায়ী কৃষি পরিবার, এই ভাবনাটাও প্রধানত পূর্ণেন্দুদা। তো এই যত পুরনো দিন থেকে জৈব চাষ নিয়ে যারা কাজ করছেন অনেক বছর ধরে, তারা সবাই প্রায় বাংলার প্রায় সবাই এই সুস্থায়ী কৃষি পরিবারে আছেন। প্রায় আমরা এখানে খুব কাউকে মিস করিনি। আগে যেটা ছিল, অনেককাল আগে থেকে যারা জৈব চাষ নিয়ে কাজ করতেন, তারা কোথাও মাঠ থেকে রান্নাঘর আরো অন্য কোনো নাম দিয়ে টুকটাক মেলা টেলাও করতেন, 2 দিন 1 দিন 3 দিনের এখানে ওখানে, জৈব জিনিস বিক্রির জন্য বা কলকাতার লোককে তাকে পরিচিত করার জন্য। পূর্ণেন্দুদা কৃষি মন্ত্রীর সময় 14 থেকে 17 সেগুলোকে আরেকটু সুসংহত করার চেষ্টা করেছেন। পুরোপুরি অফিসিয়াল নয়, কিন্তু লোকাল বডিজের সাথে কথা বলে, কখনো টালা পার্কে, টালা বসুন্ধরা, কখনো বাগুইহাটি, কখনো নাগের বাজার, কখনো সাউথ ক্যালকাটা, এরকম আরো বিধান শিশু উদ্যান, এরকম আরো 6-7-8 জায়গায়, কখনো সোদপুর, এরকম বিভিন্ন জায়গায় ওই প্রতি রবিবার বা প্রতি বুধবার বৃহস্পতিবার বা বুধ বা বৃহস্পতি এবং রবি, এরকম মানে সপ্তাহে অন্তত 2 দিন করে এই জৈব চাষিরা নিজেদের জিনিস নিয়ে এসে বেচতে পারবেন কলকাতায়, তার একটা ব্যবস্থা উনি 14 থেকে 17 সময় শুরু করেছিলেন। তার অনেকগুলোই এখনো টিকে আছে, মানে ওনার কৃষি মন্ত্রিত্ব থেকে অন্য মন্ত্রিত্বে চেঞ্জ ওভারেও সেগুলো বন্ধ হয়নি, সেগুলো এখনো বজায় আছে। এই ধারাবাহিক যে কাজের উদ্যোগ এবং সব জৈব চাষ যারা করেন তাদের মধ্যেকার যে সুস্থায়ী কৃষি পরিবারের কোঅর্ডিনেশনের উদ্যোগ, এই মিলিয়ে সবচেয়ে যেটা মানে উল্লেখ করার মতো বিষয়, ভারতে প্রথম, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এরকম অনেক ইউনিক কাজ আছে, এটাও একটা যেটার খুব একটা প্রচার নেই, যে এটা ভারতে প্রথম এবং একমাত্র এখনো পর্যন্ত সরকারিভাবে যারাই অর্গানিক ফার্মিং করেন, জৈব চাষ করেন, তারা এখানে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় দোকান পাচ্ছেন, যাতে শহরের লোক সেটা কিনতে পারে, অ্যাভেল করতে পারে। এটা এখনো পর্যন্ত ভারতের কোথাও নেই, ভারতে প্রথম এবং একমাত্র এই অর্গানিক হাট। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো ইউনিক কাজের একটা। ফলে গত বছর যখন 17 অক্টোবর 2023 এটা শুরু হয়, আমাদের মন্ত্রী ব্যাটারাম মান্না এবং তখন ভার্মা সাহেব ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, এখন মিনা সাহেব হচ্ছেন, এরা উপস্থিত থেকে, তো তারা জানেন যে এটা পূর্ণেন্দুদার একটা প্যাশনের মতন। সেই জন্য সুস্থায়ী কৃষি পরিবারের সঙ্গে কৃষি বিপণন দপ্তর একটা চুক্তি করেছিল। খুব কঠিন ব্যাপার নয়, খুব সোজা চুক্তি, যে সরকার ইনফ্রাস্ট্রাকচারটা দেবে আর সুস্থায়ী কৃষি পরিবার থেকে
একেবারে ঠিক ঠিক জৈব জিনিস এখানে আসবে, চাষিরা আসবেন, সেইটার কোঅর্ডিনেশন করা হবে। এইটুকুই চুক্তি। তো সেইটা আজও বজায় আছে। এবং সুস্থায়ী কৃষি পরিবারে যাতে আমি যেমন ক্রেতা, আমি যে ক্ষেত্রে কাজ করি তার মধ্যে কৃষি নেই, ফলে সুস্থায়ী কৃষি বা জৈব চাষ আমার এজেন্ডাও নয়। কিন্তু ক্রেতা হিসেবে আমার সুবিধে যে আমার বাড়িতে একুরিয়াতে, ফলে 14 থেকে 17 বাগুইহাটি, নাগেরবাজার বা বিধান শিশু উদ্যান বা কেষ্টপুর বা পাইকপাড়া, সোদপুর, এসব জায়গায় আমি বাজার করতে যেতাম। এবং আমার অভিজ্ঞতা হচ্ছে 15 সাল অনওয়ার্ডস লিটারালি মানে কি বলবো, রিলিজিয়াসলি প্রত্যেক সময় জৈবই খাওয়ার একটা চেষ্টা আমি চালাচ্ছি। তাতে আমার ধারণা যে আমার এবং আমার মায়ের শরীর ভালো আছে অনেক। আমার মা 84, কিন্তু আমরা ভালো আছি। সেটা অর্গানিক খাওয়াটা একটা কারণ বলে আমার বিশ্বাস। আমি 15 থেকে এর বাইরে আর খাই না, বাজারের অন্য কিছু খাই না, কেমিক্যাল পেস্টিসাইড অ্যাভয়েড করে এইসব জায়গা থেকে। তো আমার জন্য আরো সুবিধে সরকারি এই হাট, ফলে এখানে আমি রেগুলার খদ্দের কাস্টমার। ক্রেতা হিসেবে আমার এই সুস্থায়ী কৃষি পরিবারের কাজের সঙ্গে থাকা, আমার মনে হয়েছে সুস্থায়ী কৃষি পরিবার বিকশিত হলে, জৈব চাষ এবং জৈব হাট বিকশিত হলে, ক্রেতা হিসেবে আমাদের মতন শহরের লোক যারা ছোট থেকে ভেজাল খেয়ে বড় হয় আর জানে এটাই তাদের ভবিতব্য, তারা অনেক উপকৃত হবে। আমি এমনকি সাউথ ক্যালকাটার লোকেদের বলি যে সেই তো ভার্চুয়ালি আমরা যারা ব্যস্ত লোক সপ্তাহে 1 দিন 2 দিনই বাজার করি, তো একদিন বাবা গাড়ি করে এখানে সেই বাজার করে যান। তো এটা হচ্ছে জৈব হাট। এবং পূর্ণেন্দু দা তো অনেক গভীর চিন্তার লোক, অনেক দূর তার ভাবনা, অনেক দূরদর্শী। তো তিনি প্রথম থেকেই আমাদেরকে এই সুস্থায়ী কৃষি পরিবারের সকলকে মোটামুটি রাজি করিয়ে ফেলেছেন যে প্রত্যেক মাসে শেষ শনিবার একটা করে ওয়ার্কশপ আলোচনা হবে এখানে। তো আমরা অনেকগুলো আলোচনায় এখানে অনেক জৈব চাষের বিশেষজ্ঞ এবং কৃষি বিজ্ঞানীদের কথা শুনেছি। অর্ধেন্দু বাবুর কথা শুনেছি, উনি খুবই পরিচিত এই জৈব চাষের জগতে। আমরা এখানে পেয়েছি আমাদের বটানির অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু ওকে আমি অন্তত পাগল কৃষি বিজ্ঞানী বলি। উনি কৃষককে অন্নদাতা মানেন এবং তাদের জন্য নিজের ওই ইউনিভার্সিটির কাজটুকু ছাড়া সবসময় ঘুরে বেড়ান সেখানে সেখানে, এবং তাদের জৈব চাষের ব্যাপারে উনি বিজ্ঞানের যা সাপোর্ট সেটা দিতে থাকেন। নিজেই একটা স্কুটি নিয়ে সেখানে কোথায় না কোথায় চলে যান আর এটা করতে থাকেন। উনিও এখানে বক্তব্য রেখেছেন। পাশে ওদিকে বসে আছেন উদয় ভানু রায়, প্রায় 25 বছর ধরে উনি টোনা এই ব্র্যান্ডের, এই ভাঙড়েই ওদের ফার্ম, সেখানে কাজ করছেন। উনিও এখানে বক্তব্য রেখেছেন। আমাদের তারপরে এই সুস্থায়ী কৃষির সঙ্গে শরীর স্বাস্থ্য চিকিৎসা কিভাবে কানেক্টেড, প্রাকৃতিক চিকিৎসা, ন্যাচুরোপ্যাথির দিক থেকে ডক্টর দেবাশিস বক্সি, উনি আকুপাংচার বিশেষজ্ঞ বটে, উনিও এখানে বক্তব্য রেখেছেন। আমাদের এখানে ডক্টর সুশান্ত মুখার্জি, আজকেও তার আসার কথা, তিনি আর এক কৃষি বিজ্ঞানী, কৃষি দপ্তরেও আছেন, তবে উনি বিজ্ঞানীই বটে। বলাগড় সহ অনেক জায়গায় তিনি কাজ, এবং বলাগড়কে বাঁকুড়া থেকে উত্তরবঙ্গে উনি নিয়ে ঘুরছেন। আজকেও তিনি আসবেন, একটা ব্যক্তিগত কারণে একটু লেট হচ্ছে। এরকম আরো অনেকে এখানে বক্তব্য রেখেছেন এই শেষ শনিবারের আলোচনাগুলোতে। তো পূর্ণেন্দুদা আজকের এই বিষয়টা, মানে যে বিষয় বলবেন তার একটা ছোট্ট মুখবন্ধ অভিজিৎ দা করবেন, অভিজিৎ কুন্ডু। উনিও আমাদের সুস্থায়ী কৃষি পরিবারের অন্যতম সংগঠক। মানে ওনার লেখা থেকে জানতে পারলাম যে কৃষি যে দর্শন সেটা আজকে আমরা বুঝবার চেষ্টা করব। আমি তো আর্টসের স্টুডেন্ট নই, দর্শন পড়িনি, ফলে কৃষিও যে দর্শন সেটা পূর্ণেন্দুদা বলবেন, সেটা বোঝার চেষ্টা করব বলে আমি এসেছি। তবে আমি আবার বলছি, ক্রেতা হিসেবে এবং শহরের লোক হিসেবে চাই যে শুধু এই শেষ শনিবারের আলোচনায় নয়, আপনারা নিজেদের সুবিধা সময় মতো এই হাটে আসুন। আর গ্রসারি থেকে ভেজিটেবল, মাছ মাংস ডিম থেকে এভরিথিং আপনারা এখানে পাবেন রোজ সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা মোটামুটি টাইমিং প্রত্যেকদিন। এটা এই
অক্টোবর 23 থেকে চলছে। আমি শুধু অভিজিৎদাকে দেওয়ার আগে আর একটা কথা বলবো। আমার সৌভাগ্য যে আমি কাউকে ফোন করিনি, মেসেজে এখানে অনেক বিখ্যাত বিশিষ্টরা এসেছেন, তাদের অল্প অল্প একটু একটু এক লাইন পরিচয় দিয়ে দেব। এখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্র উপস্থিত আছেন, তিনি এসেছেন। আমার একটা মেসেজে, আমি এত সিনিয়র লোক তাকে ফোনও করিনি, তবুও সৌমিত্র দস্তিদার, তিনি খুবই নামী তার কাজের ক্ষেত্রে, তিনি ছবি বানান এবং আরো অনেক সামাজিক কাজে থাকেন। সৌমিত্রদাকে আমি ইচ্ছে করেই এখানে আসতে বলেছি, যাতে এই নিয়ে ডকুমেন্টারিও হয় এবং আরো আমরা ছড়িয়ে দিতে পারি। আমি সৌমিত্রদা হয়তো সে ব্যাপারেও এগোবেন। আমাদের সুস্থায়ী কৃষি পরিবারের দুই জুনিয়র, তারা খুব এগিয়ে এসে দায়িত্ব নিয়ে কাজ করে, অরিত্র মুখার্জি আর জয়াঙ্কুর ঘোষ, ওরা আছেন, ওরা খুব দায়িত্ব নিয়ে করেন। আমাদের এখানে সুমন এসেছেন, সাংবাদিক বা সামাজিক কর্মী। শাশ্বতদা এসেছেন কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যাসোসিয়েশনের। আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন, গর্গ চট্টোপাধ্যায় এসেছেন, ও অবশ্যই এখন আইএসআই অধ্যাপকের থেকেও বড় পরিচয় বাংলা পক্ষ। সুবর্ণদা এসেছেন, প্রত্যুষ ঘোষ এসেছেন, যিনি মেট্রো রেলে অনেক পদাধিকারী ছিলেন। আরো আমাদের মধ্যে এখানে স্থানীয় যারা কাউন্সিলর ছিলেন, এরকম অনেকে আছেন। আমাদের সুস্থায়ী কৃষি পরিবারের অনেক সিনিয়র যারা এদিকে জায়গা পাননি, রবি ব্যানার্জি, যিনি টালা বসুন্ধরাতেও রিলিজিয়াসলি কাজ করেন, এখানেও আছেন। প্রিয়ব্রত বেরা, বঙ্কিম পান, পবিত্র আছে আরেকটি ছোট ছেলে, কৃষক এবং সুস্থায়ী কৃষি সংগঠক। ডুমুরদহ থেকে আছেন মুক্তি ফ্রেশ, ওরা খুব ভালো কাজ করছেন সুন্দরবনে, তার শঙ্কর হালদার আছেন এখানে। ওরাই এখানে, আমরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন সংগঠন থেকে মেলা করি। আগের বার একটা বাদামন হারভেস্ট করেছিল, তার চৌধুরী এখানে আছেন। আর এবারে মুক্তি করবেন জানুয়ারিতে 18-19। তো আমি হয়তো আরো কাউকে মিস করছি, কিন্তু আরো দেরি হয়ে যাবে বলে। সাদিয়া ওয়েলকাম। অনেক সাংবাদিক বন্ধু এসেছেন, পিয়ালি, সবাইকে ওয়েলকাম করে আপনারা সবাই এসেছেন, আরো অনেকে আসছেন, সবাইকে স্বাগত জানাই। আমি কাউকেই ফোন করিনি, আসলে পার্লামেন্ট ছিল, সেই জন্য ফিরে হু করে শুধু মেসেজ করেছি, তাতেও আপনারা অনেকে এসেছেন। অভিজিৎ দা একটু প্রিয়াম্বেল করে দেবেন, তারপর পূর্ণেন্দুদার আলোচনা আমরা শুনবো। পূর্ণেন্দুদা, আমরা কিন্তু আপনাকে 1 ঘন্টায় দেবো। না, 1 ঘন্টার বেশি না। বলবেন দাদাই বলি তো, বাবু বলছি তোর লাগে তো, পূর্ণেন্দুদা বলবেন। হ্যাঁ, তার আগে প্রিয়াম্বল করা খুব শক্ত কাজ। আমি আমার লেখা পড়ে, মানে লেখাটা ওই গ্রুপে দেওয়া হয়, কি লেখা হবে, আমি লিখেছি, মানে যে লিখে, মানে ভাবনাটা আমার নয় আর কি, ভাবনাটা তো দাদা বিভিন্ন আলোচনায় এসছে, সেইগুলোটাকে শুনে আমি একটা লেখার কয়েক লাইন লিখেছিলাম, তারপরে সেটাই চলছিল। মূলত উনি নিজেই বলবেন কি বলবেন। দর্শন ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এই কারণের জন্য, প্রাকৃতিক ক্ষেত্রেও একটা ছোট্ট প্রশ্ন যদি আমরা করি, যে আমাকে আরেকজন বলেছিলেন, তিনিও আমাদের খুবই বন্ধুস্থানীয়, হয়তো নানান কারণে আজকে আসতে পারেন, নদী বিশেষজ্ঞ। যখন ম্যাপিং করা হয় তখন জিজ্ঞাসা করা হয়েছে, মানে আমরা নদীকে কখনো আমরা ঠিক করছি নদী কোন দিকে যাবে, কোন দিকে, কিন্তু নদীকে কখনো জিজ্ঞাসা করা হয়নি তোমার রাস্তা কোনটা। তার পরিপ্রেক্ষিতে আমি বাঁধ দেবো, কি রাস্তা করবো, কি বসতি করবো, কি চাষবাস করবো, প্রশ্নটা যখন ওই দিক থেকে করে আমরা করবো, তখন আমরা একটা সুস্থায়ী জায়গাতে পৌঁছাতে পারবো। তেমনি কৃষিতে আমরা কি ধরনের বীজ ব্যবহার করব, আর পাশে বসে তার সামনেই বলতে ইয়ে লাগে, এত সমস্ত বিশেষজ্ঞরা বসে আছে সয়েল ম্যানেজমেন্টের, মাটির নিচে যে মানে একটা বিরাট জীবন রয়েছে, যেটা কিনা মাটির ওপরের জীবনের থেকে অনেক বেশি পরিমাণে, তাদেরকে সেই মাইক্রোবসদের কখনো জিজ্ঞাসা করা হয়নি একটা রাসায়নিক সার দিলে বা পেস্টিসাইড দিলে, কীটনাশক দিলে, হ্যাঁ, তাদের কি অবস্থা হতে পারে, সেটা কখনো জিজ্ঞাসা করা হয়নি। কোটি কোটি বছর ধরে, হাজার হাজার বছর ধরে মানুষ কৃষিকাজ করে যাচ্ছে, এবং অরণ্যগুলোকে, গাছগুলোকে কেটেই করা হয়েছে। তার নিচে যে মাইক্রোব গুলো ছিল সেগুলো সাপোর্ট দিয়ে গেছে বছরের পর বছর, বহু বছর কৃষিকে সাপোর্ট দিয়ে গেছে। তারপরে সেইগুলোকে নষ্ট করে সম্পূর্ণভাবে শুধু করা হয়েছে তাই না, মানে
অর্থনীতির ক্ষেত্রেও একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ কৃষক, আমরা গ্রামে যেতাম কৃষকদের কাছে, কৃষক কোনো শহরের মুখে তাকিয়ে থাকতো না, বা শিল্পের মানে আধুনিক যে শিল্প, আধুনিক সময়ের শিল্প, তার দিকে তাকিয়ে থাকতো না বীজের জন্য বা সারের জন্য। কিন্তু এখন ঘুরে গেছে। এটা যদি আমরা দর্শনগত ভাবে মানে কৃষির দর্শন কি হওয়া উচিত, ওই প্রশ্ন থেকে যদি আমরা আবার শুরু না করি, তাহলে আমরা এই যে গোটা প্রকৃতির মধ্যে একটা ভয়ঙ্কর মানে আত্মঘাতী আমরা পরিবর্তন ঘটিয়ে ফেলেছি, সেখানে আবার ফিরে আসা যাবে না। তার জন্য আমরা যেটা চাইছি হচ্ছে সুস্থায়িত্ব। এই সুস্থায়িত্ব নিয়ে আমরা অনেকে ভাবছিলাম। পশ্চিমবঙ্গের মানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা এবং নানান রকম কাজকর্ম করছিল। খুবই সিনিয়র আমাদের মধ্যে সব থেকে বেশি দিন কাজ করছেন। আমিও যখন প্রথম এইসব কাজ করার কথা ভাবছি, ওনার কাছেই গেছিলাম, উদয়দার কাছে, ওনার ওখানে গেছিলাম। তো তারপরেও আরো অনেকে রয়েছেন, তাদের কাছে তারাও করছিলেন। কিন্তু এরকম একটা পরিবারের পরিকল্পনা করে সেখানে নিয়ে আসা, মানে এই জৈব হাটে বলছি না, এই জৈব হাটে আসার আরো আগে, অনেক দিন আগে, 1 বছর আগে, তারও 1 বছর আগে একটা পরিবার, সুস্থায়ী কৃষি পরিবার একটা হওয়া উচিত আমাদের। খুব বড় একটা প্ল্যাটফর্ম, যাতে সকলে আসতে পারে। তার ধর্মবিশ্বাস কোনো বাধা হবে না, তার রাজনৈতিক দলের কোন দলে সে থাকে, কাকে ভোট দেয়, কোথায় মানে নিজেদের মধ্যে মতবিরোধ করে বা মুখ বাঁকাবাকি করে, সেগুলোতে কিছু যায় আসবে না। আমরা যদি একটা পরিবারে আসি, আমরা সবকিছু এখানে আলোচনা করতে পারবো। একটা পরিবারের মধ্যে থাকা মানে সবাই সারাক্ষণ গলায় গলায় জড়িয়ে ধরে থাকে না। পরিবারের মধ্যেও অনেক পার্থক্য থাকবে, দ্বন্দ্ব থাকবে, সেগুলো নিয়েই আমরা থাকবো। হ্যাঁ, একাধিক দ্বন্দ্ব এবং একাধিক ঐক্য, সেটাই আমাদের একটা জায়গায় ধরে রাখবে একটা পরিবার। এই কনসেপ্টটা নিয়ে পূর্ণদা আমাদের সবাইকে ডেকেছেন, আমরা করেছি এবং আমরা চেষ্টা করছি। আমরা কয়েকজন আছি যারা চেষ্টা করছি, আপনারা সকলে আসছেন। আমার মনে হয় এটা ক্রমশ বাড়বে আস্তে আস্তে। তো সেই জন্য বাড়ানোর সব থেকে বড় জায়গাটা হচ্ছে মানে দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করা, যে আমরা কি চাই, দর্শনটা কি আমাদের। আর বেশি বলছি না, বলা উচিত নয়। আর কৃষ্ণেন্দু সম্পর্কে একটু বলে যাই, একদম পাশে বসে আছে তো। কৃষ্ণেন্দু খুবই বিখ্যাত, প্রায় 500-র উপরে গবেষণাপত্র বেরিয়েছিল, সয়েল ম্যানেজমেন্ট এবং মাইক্রোবস, তার উপরে বিচিত্র গবেষণা জায়গায় একদিন পড়েছিল। আমরা এতে পেয়ে যাবেন ইউটিউবে আমার চ্যানেলে আর কি। আরো অনেক শোনা যাবে, একদিনে কিছুই বোঝা যায় না। আর ওখানে আরেকজনও বসে আছে, শঙ্করে যার কথা হচ্ছিল। শঙ্কর কিন্তু খুবই সিনিয়র ইঞ্জিনিয়ার TCS এ, কিন্তু আমি ওকে ও গ্রামে গেলে বুঝতে পারবেন ও কৃষকদের সাথে কিভাবে কাজ করে। এরকম আরো বিচিত্র বিচিত্র সমস্ত লোকজন এখানে বসে আছেন। আর বেশি না বাড়িয়ে তাহলে আমি দিয়ে দিচ্ছি। একটা অনুরোধ ছিল, সাংসদ যখন বলছিলেন উনি ওনার মায়ের কথা বলেছেন যে ওরা ভালো আছে এবং এটা কিনছে। খালি ক্রেতার দৃষ্টিভঙ্গি থেকে আপনি যখন বক্তব্য রাখবেন যে দামের পার্থক্য এবং জীবের স্বাদ পাওয়া যায় কিনে পয়েন্টের কাভার থাকে। আগে দর্শনটা হোক। হ্যাঁ, নমস্কার, আমি দার্শনিক নই, আমি নেহাত একজন হাতুড়ে মানুষ। আমি আমার জীবনে এটা দেখেছি যে মানুষ চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, তারপর সেটা তার মস্তিষ্কে যায় এবং সেখানে নানা প্রতিক্রিয়া হয়। তার মধ্যে দিয়েই মানুষ চিন্তা করে, ভয় পায়, আনন্দ পায়, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা ঠিক করতে পারে। এটা আসলে দর্শনের একটা মূল কথা, যে মানুষ চিন্তাশীল হবে কেন। সে চিন্তাশীল হয়, সে দেখে, শোনে, তার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করে। কোনো মানুষই হাবাগোবা বুদ্ধ নয়। সব মানুষের এই চিন্তার ধারণ ক্ষমতা সব মানুষেরই আছে, তার তার মতো করে। এটা হচ্ছে আমার দিক থেকে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, জৈব চাষের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন, কতদিন লাগবে। দেখুন, কতদিন লাগবে এই বিষয়েও একটি উত্তর আছে।
সেই উত্তরটি হচ্ছে যে কোনো ট্রানজিশন একটা পর্ব থেকে আরেকটা পর্বে যাওয়ার, যাকে পর্বান্তর বলি আমরা বা যুগান্তর বলি, সেই তাতে সময় লাগে, হঠাৎ হঠাৎ হয় না। কেউ কেউ বলেন বিপ্লব হঠাৎ হয়ে যায়, আসলে হয় না, এটা অনেক দিনের একটা প্রক্রিয়া, তার মধ্যে দিয়েই হয়। তো সেই ক্ষেত্রে রাসায়নিক থেকে জৈবে যেতে আমাদের সময় লাগবে, এটাকে যদি আমরা বিচার করি, এটাও একটা দর্শনের কথা। যে পর্বান্তর, এটা তো আমরা বানাই না, এটা কাজ করতে 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 আসে, জানিয়েই আমরা কাজ করি, তারই একটা পর্বান্তর থাকে। তো এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো বিষয়ে এই পর্বান্তরের পর্বে কোটি কোটি মানুষের সক্রিয় অংশগ্রহণ। এই কোটি কোটি মানুষ যদি তাদের সক্রিয় অংশগ্রহণ না থাকে, আমি কিছু করে দিতে পারবো না। এটাও দর্শনের একটা বড় কথা। তাই জৈব চাষের ক্ষেত্রে বা জৈব চিন্তার ক্ষেত্রে কোটি কোটি মানুষ, আমরা তার থেকে অনেক পিছিয়ে আছি। আমরা অল্প কিছু মানুষ এসব নিয়ে চিন্তা করি, সেই চিন্তা কোটি কোটি মানুষের কাছে আমরা এখনো পৌঁছে দিতে পারিনি। তার মানে আমরা দার্শনিকভাবে পিছিয়ে আছি। এই দর্শনটাকে আমরা এখনো ধরতে পারিনি, তাকে কার্যকরী করতে পারি। এবার আরেকটি বিষয় হচ্ছে যে আগে তো আমরা জৈব পদ্ধতিতে চাষবাস করতাম, আপনারা সকলেই জানেন। যাদের বয়স বেশি, আমার কাছাকাছি যাদের বয়স, তারা সমস্ত পর্যায়ে কৃষিটাকেই দেখেছে। আগে কি কি কৃষি ছিল এবং সেটা পাল্টাতে পাল্টাতে এখন কোথায় এলো। তো আমরা দেখেছি প্রায় 12,500 বছরের একটা কৃষির যে ইতিহাস বিশ্বে, সেই ইতিহাসকে অতিক্রম করে 65 পর থেকে প্রায় বলা যায় 56 পরিকল্পনা, 65 পর থেকে যে সবুজ বিপ্লবের পরিকল্পনা, সেই পরিকল্পনা 3-4 দশকের মধ্যে গোটা চিত্র পাল্টে দিল। এতদিন ধরে আমরা করে এসেছি জৈব চাষ, সেটাকে পাল্টে দিতে 3-4 দশক তাদের লাগলো। এটা কারা, আমি যখন এই কথা বলবো তখন আমাকে ভাবতে হবে কারা করলো, কিভাবে করলো, কেন করলো, এবং যেটা ছিল সেটা কিভাবে ছিল, কেন ছিল। এটাও যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন যে যে কোনো বিষয়ে ইতিহাসকে চর্চার মধ্যে আনতে হয়। ইতিহাসকে যদি চর্চার মধ্যে না আনি, তাহলে কোনো বিষয়ে উদ্ভব, তার বিকাশ, তার পরিণতি, একে আমরা বুঝতে পারবো না। কাজেই জৈব চাষেরও উদ্ভব ছিল, তার বিকাশ ছিল, এবং তার একটা পরিণতি আজকে এসছে। স্বাভাবিকভাবে এটা একটা সাইকেল, এই সাইকেলটা আবার পরিবর্তিত হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই দার্শনিক নিয়ম। এটা অন্য কেউ কিছু এতে করতে পারে না, পারবে হলো। আমি চাইলেই আমি পারবো না, যেমন অন্য কেউ চাইলেও পারবে না। আজকে দেখুন কি হলো, পরিবর্তনের জায়গাটা কি হলো। কৃষকদের হাতে যেটা ছিল সেটা কর্পোরেট সেকশনের হাতে, সেক্টরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হলো। পরপর করে যে কাজটা হয়ে যাচ্ছে আমরা নজর করছি। এটা ধরুন একের পর এক উদাহরণ দিয়ে দেখানো যায়। আমি আবার একটা দর্শনের কথা এসেছি। আমাদের দর্শন বলেছে ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, আমাদের দর্শনে আছে। তার মানে কি, ঋণ করে কি খাবে, মানে ভালো ভালো জিনিস খাবে। ভালো ভালো জিনিস কেন খাবে? শরীরটাকে ভালো রাখার জন্য। তার জন্য ধার করা কোনো অপরাধ না। আমরা দেখলাম পাঞ্জাবে এখনো পর্যন্ত চাষিদের 5,700 কোটি টাকা ঋণ আছে। তার বদলে তারা কি পেল? আত্মহত্যা। আমাদের দর্শক যেটা বলছে সেই দর্শকটা এখানে এসে উল্টে যাচ্ছে। ওখানে শরীর ভালো করার জন্য আর এখানে আত্মহত্যা করার জন্য ঋণ নেওয়া হচ্ছে। কিরকম যে পাল্টে যাচ্ছে, দার্শনিক দিক থেকে এটাকে বুঝতে হবে যে কেন হলো, এটাই কি শেষ কথা নাকি পৃথিবীর?
কোথায় আমরা যাব, এই সমস্ত বিষয়। আমাদের দেখুন, এই আলোচনার গভীরে যেতে হলে দর্শন সবসময় গভীরে যাওয়ার বিষয়টা শেখায়, কি এবং কেন প্রশ্ন করতে শেখায়। তো স্বাভাবিকভাবে আমরা যখন এই আলোচনা করছি তখন আমাদের স্বার্থটা কি? আমরা শহরে বাবু যারা, আমাদের স্বার্থ হচ্ছে বিষমুক্ত খাবার খাওয়া। সেটা তৈরি করবে কারা? আমি তো করব না, সেটা তৈরি করবে চাষিরা। চাষিরা কিভাবে তৈরি করবে তারা তো এখনো ভালো করে শুনল না। একটা বিষয় এখানে বলে রাখা দরকার, যে কোনো তথ্যই থাক না কেন, ভারতের এখনো বহু মানুষ নিজেকে বাঁচাবার জন্য নিজের চাষের ক্ষেত্রে নিজের পরিবারের জন্য আলাদা করে চাষ করে। সেই আলাদা চাষটা হচ্ছে জৈব চাষ। এইটাকে চেষ্টা করা হচ্ছে চুক্তি চাষের মধ্যে দিয়ে মানুষের যে কৃষকের যে অধিকার সেইটা কেড়ে নিয়ে মানুষ যে জৈব চাষও করবে সেটাও যাতে না করতে পারে তার জন্য একটা ব্যবস্থা করা। এবং আপনারা জানেন যে এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো এমনি এমনি হয়। এই যে ধরুন জৈব চাষের ব্যাপারে তাকে যে আটকাতে হবে, এইটা কাদের চাহিদা? এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বড় কর্পোরেট হাউসের চাহিদা, যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা ওষুধ তৈরির ব্যবসার সাথে যুক্ত, মানুষকে যে ওষুধ খায়, পশু পাখি যে ওষুধ খায়, তার জন্য এই যে এতদিন ধরে চলছে ওটা বিষয়টা, সেই বিষয়টাকে আমাদের দিকে তার ফল আমরা কি পেলাম। আমি খুব সংক্ষেপে পৃথিবীর একটা চিত্র তুলে ধরছি আপনাদের কাছে। পৃথিবীর চিত্রটা না পেলে আমার চারপাশে কি ঘটছে আমি সেটা বুঝতে পারবো না এবং আমি ঠিক রাস্তায় যেতে পারবো না। তো যেমন এখনো পৃথিবীতে 13.7%, 13.7%, আসলে এটা আরো অনেক বেশি, মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না। বাস্তবে আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশে বিশ্ব ক্ষুধা সূচকে 187 দেশের মধ্যে আমরা 105 নম্বর স্থান। তাহলে এইটা আমি জানলাম একটা তথ্য। এই তথ্যটা জানলে তো শুধু হবে না, এটা কেন হলো, কিভাবে হলো, গোটা পৃথিবী এই যে আমার দেশের যে অবস্থা, পৃথিবীর অবস্থা তার থেকে বাইরে না। অল্প কিছু লোক তারা অর্থ সঞ্চয় করছে, পুঁজি জমাচ্ছে, চুরি চামারি করছে, এবং সেটার মধ্যে দিয়ে বলা যায় যে খুবই অল্প সেকশন মানুষ গোটা পৃথিবীতে বড় লোক হয়েছে। আমাদের দেশেও সম্প্রতি এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে আর্থিক বৈষম্য, এই আর্থিক বৈষম্যটা এমনি এমনি আসে না। আর্থিক বৈষম্য আসতে যদি কারণ খুঁজি, অর্থাৎ দর্শন খুঁজতে চাই, তাহলে এর মধ্যে পাবো যে মানুষ কাজ করতে করতে দেখা গেছে মানুষের যে প্রকৃত সম্পদ, যেমন খনি, জল, জমি, জঙ্গল, এগুলো প্রকৃতির দেওয়া, আলো, সবই প্রকৃতি দিয়েছে মানুষকে। মানুষ তাহলে সেগুলো মানুষের সম্পদ, যেটাকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়, সেইগুলো ক্রমাগত অল্প কিছু লোকের হাতে চলে যাচ্ছে। মানুষ তার সম্পদ থেকে সম্পদবিহীন হয়ে পড়ছে। এটা আজকের বিষয় না, রবীন্দ্রনাথ সে কবে লিখে গেছে। সম্পত্তির অপহরণ, সেই সম্পত্তির অপহরণ আজও চলছে। এটাই হচ্ছে ইতিহাস। সেই ইতিহাসটাকে যদি আমরা আজকের মতো করে ধরার চেষ্টা করি, তাহলে দেখব যে এর মধ্যে দিয়ে গোটা পৃথিবীটা মানুষকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বলি আমরা আলোর দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, আমরা দেখছি বাস্তবে যদি দেখি আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে একবিংশ শতাব্দীর শুরুতে 600 কোটি বিশ্ব জনসংখ্যার অর্ধেক দারিদ্র্যের মধ্যে ছিল। এবার আমরা এখন যখন হিসেব করব তখন দেখব যে এটা বেড়ে যাচ্ছে, প্রতি বছর বেড়ে যাচ্ছে। বিশ্বের তা বড় নেতারা এবং তা বড় পরিকল্পনাবিদরা আমাদের দেশের
এবং পৃথিবী বড় বড় কোম্পানির মালিকরা তারা মিলে একটা ফুড সামিট করলেন। এটা হলো 180টা দেশে 1996 সালে রোমে। সেখানে বসে তারা ঠিক করলেন 2015 সালের মধ্যে পৃথিবীতে এমন একটা ব্যবস্থা আমরা নিয়ে আসবো যাতে কেউ না খেয়ে আসে, এটা আর বলা যায় না। সেই জায়গায় আমরা 2015 সালের হিসেব যদি আমরা নিই তাহলে দেখবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আরো 100 বছর লাগবে আমাদের পৃথিবীটাকে ক্ষুধাশূন্য করার জন্য, যে হিসেবে আমরা চলছি। এবং এটা তারা স্বীকার করছে। এই স্বীকারোক্তি থেকে তারা আর একটা জায়গায় চলে যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম সবুজ বিপ্লব ভুল হয়েছে আজকে তারা বলছে। বড় 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 দার্শনিক থেকে শুরু করে, ইকোনমিক্স থেকে শুরু করে কৃষি বিশারদরা তারা এই কথা বলছে। সেইটা বলে তারা কি করছে? সেইটা বলে তারা বলছে তাহলে একটা দ্বিতীয় সবুজ বিপ্লব লাগবে। প্রথম সবুজ বিপ্লবটা পাঞ্জাবে হয়েছিল, তার পরিণতি হচ্ছে পাঞ্জাবে ক্যান্সারের যে উৎপত্তি এবং যার পরিণতি। আজকে সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি তাহলে এদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে দ্বিতীয় সবুজ বিপ্লবের ঘাঁটি করা। সেই জায়গায় আমরা বসে আছি। পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ এবং তার 7 সিস্টার স্টেট, এখানটাকে তারা দ্বিতীয় সবুজ বিপ্লবে কেন্দ্র করতে চায়, অর্থাৎ আর একটা যুদ্ধক্ষেত্র বানাতে চায়। এই যে ভয়ঙ্কর বিষয়, আমরা এখনো সেই ব্যাপারে সজাগ না। এর একটা উদাহরণ আমি দিই। 2005 সালে আমাদের এই রাজ্যে একটা মিটিং হয়েছে। সেই মিটিংটা করেছিলেন আমাদের প্রণব মুখার্জি এবং সেই সময়কার আরো যারা ছিলেন তাদের মধ্যেকার দিগ্গজ ব্যক্তিরা। আমাদের রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং তখন খাদ্যমন্ত্রী ছিলেন নরেন বাবু। এরা এই কথাটা, এই যে এরা কেন এসেছিলেন, আমেরিকার সাথে যে প্রযুক্তিকরণ চুক্তি ভারতে হয়েছিল 2005 সালে, 10 সালে এসে তারা এটাকে এই সমস্ত স্টেটে কার্যকরী করার জন্য জ্বালাময়ী ভাষায় বক্তৃতা দিয়ে দিয়েছিলেন। আর বুদ্ধবাবু নরেন বাবুরা ঘাড় নেড়েছিলেন তাদের কথা। তো সেই 2005 সাল, সেখানে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি দু একটি কথা একটু পরে আপনাদের শোনাবো। আপনারা অনেকেই শুনেছেন এগ্রিকালচার নলেজ ইনিশিয়েটিভ, যেটাকে আমরা বলতে পারি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কৃষি বিজ্ঞান উদ্যোগ, জ্ঞানের আদান প্রদান। আপাতত শুনলে এটা খুব ভালো লাগে, কিন্তু এটার মধ্যে ভয়ঙ্কর একটা বিষয় রয়ে গেছে। এই যে কৃষি বিজ্ঞান উদ্যোগ, এটা আসলে পুরো নামটা অনেকেরই খেয়াল নেই। পুরো নামটা হচ্ছে ইউএস ইন্ডিয়া নলেজ ইনিশিয়েটিভ অন এগ্রিকালচার, এডুকেশন, টিচিং, রিসার্চ, সার্ভিস অ্যান্ড কমার্শিয়াল লিঙ্কেজেস। এই এত বড়, তার মানে কি করতে চাইছে? আমেরিকা ভারতকে তার ঘাঁটি করে যা খুশি তাই করতে চাইছে। আজকে তার পরিণতি হচ্ছে। দুঃখের বিষয় যে এই চুক্তিটা করে এসেছিলেন এখন বহু আলোচিত মনমোহন সিং, মার্কিনীদের সাথে বসে এটা করে এসেছে। এটা হয়তো তখন দরকারও হয়ে পড়েছিল। যাই হোক, কিন্তু এই চুক্তির যে তাৎপর্য, তার বিস্তার এবং ভয়াবহতা, এটা আমাদের আরো ভাবাবে যদি আমরা এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করি। আমি আপনাদের বলবো যে কৃষি একটি ব্যর্থ
মারণাস্ত্র এই বইটা যারা লিখেছিলেন তাদের মধ্যে 6 জন লেখক আছে। অভি দত্ত মজুমদার, তুষার চক্রবর্তী, কল্যাণ দত্ত, শুভেন্দু দাশগুপ্ত, অনুপম পাল, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। তো তারা আমাদের সচেতন করতে চেষ্টা করছে যে আমাদের কৃষিটাকে ওরা দখল করে দেবে। আমি এই বইগুলো কেন এনেছি, এটা এনেছি এইটা বলার জন্য যে আমরা বহু বিষয়ে বহু কথাবার্তা, আমরা অনেকের সমালোচনা করি, কিন্তু জ্ঞান এটাও দর্শনের বিষয়। জ্ঞান প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ। অপ্রত্যক্ষ জ্ঞানটা বই থেকে আসে। বই যদি আমরা না পড়ি তাহলে আমাদের আগের পূর্ব জন্মের যে জ্ঞান যেটা সঞ্চিত আছে পুস্তকের মধ্যে, সেটাকে আমরা ধারণ করতে পারবো। মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এই পদ্ধতিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে আবার বই আনা মানে বইগুলো দেখানো না, এই বই আনা মানে বা আমি পড়েছি এইটা দেখানো না, এটা আনা মানে এই বিষয়ে যে জ্ঞান তুমি সেইটা অধ্যয়ন করো, সেইটা অধ্যয়ন করে সেটা বোঝো, নিজের অন্তরে নাও, তারপরে সমালোচনা করো। বই মানে 100 ভাগ ঠিক এটা না, আগের সময় আগের মতো লেখা, কিন্তু সেখানে কতগুলো মৌলিক বিষয় আছে। সেই মৌলিক বিষয়গুলো তুমি যেটা লেখনি বা বলনি তুমি সেটা জানো, এবং তাহলে তোমার লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে এই দিক থেকে তুলে ধরলাম। দেখুন, অনেকে বলছে যে অর্গানিক এটা কি সত্যিই হবে। আমি একটা তথ্য আপনাদের দিচ্ছি, তথ্য থেকেই তো আমরা সত্যে পৌঁছব, এটাও দর্শনের কথা। তথ্য থেকে সত্যে পৌঁছব। আমাদের অ্যাপেয়া বলে একটা সম্পর্ক রয়েছে, আপনারা জানেন। পুরো নাম হচ্ছে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট। এই সংস্থাটা হিসেব নিচ্ছে যে এখন আমাদের এই যে জৈব প্রোডাক্টস যেগুলো বাজারে বিক্রি হয়, সেইটা 4000 কোটি টাকার বাজার আমাদের দেশে। মানে সাধারণভাবে আমাদের দেশ থেকে এই বাজারটা হয় ট্রেনে, প্রধানত আমেরিকা, ফ্রান্স, জার্মানি, এই 3টে দেশ, সব থেকে যুদ্ধপ্রবণ যে 3টে দেশ, তারাই আমাদের দেশে সব সর্বনাশ করে দিয়ে তারা প্রকৃত অর্গানিকটা তারা খাচ্ছে। 60% অর্গানিক তারা খায়, আর আমরা পাই না, আমাদের চাষিরা পায় না। চুক্তি চাষের মধ্যে দিয়ে চাষিদের কাছ থেকে আপনার আজকে পেপসি থেকে শুরু করে মাহিন্দ্রার যে কোম্পানি আছে তারা থেকে শুরু করে একের পর এক কোম্পানি, সেগুলো তারা চুক্তি চাষের জায়গায় নিয়ে নিচ্ছে এবং জিনিসপত্র তৈরি করে তারা ওই 3টে দেশকে খাওয়াচ্ছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, এবং এর সাথে মার্কেট সাথে চুক্তি সেটা সম্পর্কিত। বিশ্বে সবচেয়ে বেশি চাষি ভারতে, এটা সবাই আমরা জানি। সেই চাষিদের মধ্যে প্রায় 1,40,00,000 চাষি এখনো জৈব চাষ করে। এটা খেয়াল রাখতে হবে। সেই উৎপাদিত শস্য, উৎপাদিত ফসল, শাক সবজি, মশলা থেকে শুরু করে এগুলো তৈরি হয় সরকারি হিসেবে। দেখুন, 2022-23 সালে ভারতীয় চাষিরা 2.9 মিলিয়ন টন সার্টিফাইড অর্গানিক প্রোডাকশন করেছে। এর মধ্যে আছে ফুড গ্রেডস খাদ্যশস্য, অয়েল সিডস তৈলশস্য, পচনশীল পণ্য মানে শাক সবজি, এসব যেগুলো তাড়াতাড়ি পচে যায়, কটন এবং টি। আমাদের যে রাজ্যে এখন চায়েরও একটা বড় অংশ অর্গানিক হয়ে যাচ্ছে। ভারত 5,525 কোটি টাকার অর্গানিক প্রডিউস রপ্তানি করেছে। দেশের অভ্যন্তরে যা বিক্রি হয়েছে
তার থেকে অনেক বেশি। যেটা আমি আগে বললাম, ওই 3টে দেশ 60% কিনে নেয়। আমাদের দেশে 24 মন্ত্রা বলে একটা সংস্থা তৈরি হয়েছে, যে সংস্থাটি কোটি কোটি টাকার ব্যবসা করছে। আপনারা জানেন আমাদের 16টা রাজ্যে এদের কাজ, আমরা অনেকে হয়তো তাদের খুঁজে পাবো না। শুধু এরা না, আপনারা জানেন যে বিগ বাস্কেট আমাদের রাজ্যে, তারা এই ব্যবসা করছে, অর্গানিকের ব্যবসা করছে। অন্ধ্রে একটা সংস্থা আছে, সেটা মানে গুড এগ্রিকালচার আমরা বলতে পারি। সেখানে কিছু মিশ্র রাসায়নিক দেওয়া হয়, সব মিলিয়ে এটা এর নাম হচ্ছে সহজা আহারম বোর্ড। এই যে খাবার জন্য একটা বোর্ড তৈরি করেছে অন্ধ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের দিক থেকে আমরা কোনো কিছুই করি, এইটুকু সবেমাত্র শুরু করেছি। কাজেই আমরা যখন আমাদের কথা বলবো, আমরা কি করেছি, কতটুকু করতে পেরেছি, তখন এসব উদাহরণগুলো আমাদের সামনে রাখা উচিত। এবং এসব নিয়ে চর্চা হচ্ছে। এখানকার যে তথ্যগুলো, সেগুলো আমি পেয়েছি ইকোনমিক টাইমস থেকে। দেখুন, একটা বিষয়, এটাও দর্শনের প্রশ্ন। তুমি কে, তুমি কোথায় থাকো, এইটা দিয়ে কিছুই ঠিক হয় না। তাদের কিছু আসে যায় না। তোমার শরীরটাকে টিকিয়ে রাখতে হবে। তার জন্য কি চাই? খাদ্য। খাদ্য আসবে কোত্থেকে? খাদ্য আসবে প্রধানত চাষবাস থেকে। এখন তো পশু পাখি ইত্যাদিও চাষের মধ্যে পড়ে যাচ্ছে। প্রাণীজ সম্পদ, সেগুলো আমাদের আহারের মধ্যে আসে, কিন্তু প্রধানত চাষবাস থেকে যা আসে আমরা তাই খাই। এখানে দেখুন কি পরিণতি আমাদের। এই 60 সালের পর থেকে IRA যে চলে এলো, তার পিছনে একটা বিরাট চুরির ঘটনা আছে। আমাদের দেশীয় যে সমস্ত প্রযুক্তিতে তৈরি, দেশীয় যে সমস্ত ঘাট, দেশীয় ভাবে যার উৎপাদন, দেশীয় প্রকৃতির মধ্যে দিয়ে যার বিকাশ ঘটেছে, তাকে আমরা হেলায় হারিয়েছি। হেলায় হারিয়ে আমেরিকা যা চেয়েছে, রকফেলার যা চেয়েছে, ফোর্ড ফাউন্ডেশন যা চেয়েছে, সেটাই আমাদের দেশে হয়েছে। এবং তার ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি। দেখুন, আমাদের দরকার, এই রাজ্যের কথা বলছি, তার থেকে আমরা খানিকটা বেশি উৎপাদন করি খাদ্যশস্য। চাল হচ্ছে আমাদের 143 লক্ষ টন, গম হচ্ছে 8 লক্ষ টন, সব মিলিয়ে 151। এটা ইতর বিশেষ হয়েছে, একটু বেশি কম। প্রত্যেক বছর হয়তো 5 টন করে বেড়েছে বা 2 টন করে কমেছে। কিন্তু আমরা একটা কালো দাগ নিয়ে আসি। সেই কালো দাগটা হচ্ছে পশ্চিমবঙ্গ ধান সর্বস্ব রাজ্য। এটা একটা কালো দাগ আমি বলছি। যেমন আমি সবুজ বিপ্লবকে কালো বিপ্লব করি, সবুজ বিপ্লব মোটেই সবুজ, ভয়ঙ্কর কালো। ঠিক সেরকমই আমাদের এই যে কি দরকার, আমাদের কতটা দরকার, তার থেকেও বেশি হচ্ছে আমরা অভ্যাসে চাষ করে দিচ্ছি। এইটা হচ্ছে ভয়ঙ্কর একটা জিনিস। দর্শনের দিক থেকে যদি দেখেন, যে মানুষ তার অভ্যাস পাল্টায়, একদিনে পাল্টায়, আস্তে আস্তে পাল্টায়। তো সেইটা যদি আমরা মনে না রাখি, তাহলে আমরা একদিনে কিছু পাল্টাতে পারবো না। আমি আপনাদের হিসেব তথ্য দিয়েই বললাম। আমরা সবাই জানি যে
চাষের জন্য যা যা লাগে তাতে মাটি, জল, বায়ু, আলো এগুলো হচ্ছে কম্পালসারি, লাগবেই। তার সাথে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, যেটাকে আগে গুরুত্ব দেওয়া হতো না, এখন অবশ্যই গুরুত্ব দিতে হবে। আরো ঘুরিয়ে বললে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং পরীক্ষা নিরীক্ষা, এই তিনটের সম্মিলিত ফল হচ্ছে আমার জ্ঞান এবং আমার উৎপাদন। উৎপাদন না করলে আমার জ্ঞান নিয়ে আমি বসে থাকলেও কিছু হবে। উৎপাদন করতেই হবে। তুমি না করো আর একজন করবে, তুমি অন্য কাজ করবে। এই যে স্বাভাবিক শ্রমবিভাগ, এইটাকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। গ্রামীণ যে শ্রমবিভাজন ছিল, এখন দেখবে সেটাও ক্রমাগত নষ্ট হয়ে গেছে। চাষিরা চাষি পাড়ায় আর থাকে না, কুমোররা আর কুমোর পাড়ায় থাকে না, ধোপাড়া ধোপা পাড়ায় থাকে না, অথচ সেই পাড়াগুলোর দাম রয়ে গেছে। এটা আমাদের ইতিহাস। সেইটাকে বাদ দিয়ে আমরা নতুন ভারত, নতুন বাংলা করতে পারবো না। এইটা করতে গেলে আমাদের এই বাংলার যেগুলো ছিল সেগুলোকে কি করে ফিরিয়ে আনতে পারি, নতুন ভাবে, নতুন উদ্যমে, নতুন বিজ্ঞানের সাহায্য দিয়ে। এবং তাতে এইটা হচ্ছে মুখ্য, যে মানুষের শ্রম থাকবে। মানুষের শ্রম ব্যবহৃত না হলে, অব্যবহৃত মানব শ্রম, এটা হচ্ছে পৃথিবীর অভিশাপ। মানুষের শ্রমকে কাজে লাগাও। আমরা দয়া করে যাচ্ছি, এ কত পরিশ্রম করছে একজন চাষি, কত পরিশ্রম করছে একজন বিজ্ঞানীকেও পরিশ্রম করছে, একজন গায়ে ধরে খাচ্ছে আর একজন তার বহরে শাক দিচ্ছে, দুটোই দরকার। তাহলে এইখানে এই যে মাটিটা তো আমরা এমনি পেয়েছি, জল আমরা এমনি পেয়েছি, বায়ু আমরা এমনি পেয়েছি, আলো তাই। এই সবকটা জিনিসকে আমরা নষ্ট করেছি পরের পর। তার বাড়িটা কি? এর বাড়িটা হচ্ছে মিশরীয় সভ্যতা, মানব সভ্যতা, প্রাচীন সভ্যতা। কেন সেটা ধ্বংস হল, সেই ইতিহাসটা খুঁজতে হবে, জানতে হবে। ইরাকের সভ্যতা কেন নষ্ট হলো, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে দেওয়া হয়েছিল। সিন্ধু সভ্যতা কেন নষ্ট হয়েছিল, হরপ্পা সভ্যতা। তারপরে তো উৎপাদন হতো, মানুষ খাওয়ার মতো গোলাবাড়ি পর্যন্ত তৈরি করেছে, কিন্তু তারপর আস্তে আস্তে সেগুলো ধ্বংস হয়েছে। কিসের জন্য ধ্বংস হল? প্রধানত বন্যা, দ্বিতীয়ত বহিরাক্রমণ, তৃতীয়ত মানুষের যে নিজেকে টিকিয়ে রাখার যে সক্ষমতা, সেইটা হারিয়ে ফেলা। এখানে আমি আরেকটি দার্শনিক প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে, দেখুন, দারিদ্র মানে পরাধীনতা, এটাও দর্শনের কথা। কৃষকরা সব হারিয়ে দরিদ্র, তার ফলে তারা পরাধীন। এটাই পুরা ঘটনাটা তাই ঘটেছে। কোম্পানির আমল ফিরে আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বীজ চাষ করে কৃষি জমি নিজেদের কবজায় দিয়ে যেমন তাদের শিল্প বিকশিত করেছিল, আজকে সেই একই জিনিস হচ্ছে। এই চুক্তি চাষ থেকে শুরু করে কর্পোরেটের হাতে সবকিছু দিয়ে দেওয়া, এই একই জিনিস হচ্ছে নতুন ভাবে, কিন্তু আরো ভয়ঙ্কর। বহু মানুষকে দৃশ্য করে এই যে গোটা পৃথিবীটা চলছে, তো আমাদের সবগুলো নিয়ে ভাবতে হবে। দেখুন, আমি আরেকটি প্রশ্নে যাব, যে আপনার বাজারে গিয়ে অসময়ের ফসল দেখলে খুশি হই, এটা মোটেও খুশি হওয়ার কথা না। অসময়ের ফসল মানে আরো বেশি বিষ, আরো বেশি সার, না হলে সেটা হবে না। সেটা ঠিকভাবে করতে গেলে যে খরচ, আমাদের রাজ্যে সব থেকে বেশি হচ্ছে গরিব চাষি। সেই গরিব চাষি সেটা পারবে না, তাহলে সেটা পারবে কারা? ব্যবসায়ীরা। আমাদের দেখুন যে দেশজ জাত যা কিছু আছে, ধান থেকে শুরু করে আমাদের শাক সবজি যা কিছু আছে, আমরা যে বইগুলো নিয়ে এসেছি,
এইসবের উপরও প্রচুর বই আছে, যে দেশজ কোনগুলো। তো সেই ক্ষেত্রে আমরা নিলাম কি, দেশজ জাতকে হারিয়ে দিলাম, চুরি করিয়ে দিলাম, সেগুলো নষ্ট করিয়ে দিলাম। এগুলো কিন্তু সব প্রাকৃতিক ভাবে সৃষ্ট হয়েছে আমাদের প্রকৃতিতে, আমাদের মানুষের দ্বারা। চাষিরা তারা বিরাট জ্ঞানের অধিকারী, বংশ পরম্পরায়, সেটাকেও আমরা হারাচ্ছি। তার বদলে আমরা কৃত্রিম সম্প্রদায় হাই ইল্ডিং ভ্যারাইটিস, উচ্চ ফলনশীল বীজ, এটাকে ব্যবহার করছি। এতে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। উর্বরতা হ্রাসের পাশাপাশি বর্তমানে জমির স্বাভাবিক ফলন ক্ষমতাও কমে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক জমিরই একটা স্বাভাবিক ফলন ক্ষমতা থাকে। আমি চাইলেই দুর্গন্ধাকে বাড়িয়ে যদি দিই, তাহলে সেটা নষ্ট হয়, স্বাভাবিকতা নষ্ট হয়, তাদের অস্বাভাবিক কিছু হয়। আর অস্বাভাবিক যাই হোক না কেন, সেটা হচ্ছে ভয়ঙ্কর সবকিছুর জন্য। 70-এর দশকে 1 কেজি সার ব্যবহার করে প্রায় 30 কেজি ফলন পাওয়া যায়। এখন 1 কেজি সারে ফলন পাওয়া যায় 20 কেজিরও কম, 10 কেজিরও কম। তফাৎটা বুঝুন। এগুলো বাধারও কথা না, যে কোনো চাষির সাথে কথা বলবেন, বললেই এই তথ্য আপনারা পেয়ে যাবেন। তাহলে প্রাকৃতিক যে উর্বরা শক্তি, সেটাকেও নষ্ট করে দিচ্ছে এবং ফলন ক্ষমতা তাতে কমে যাচ্ছে। আক্রমণটা তাহলে কোথায়? আক্রমণটা শুধু চুক্তি চাষ করে কিছু চাষি ফসল নিয়ে নেওয়া না, তার আসল জায়গায় আঘাত করা। যে জমিতে আঘাত করবো, যেখানে চাষিরা ভিক্ষার ঝুড়ি নিয়ে রাস্তায় বেরোবে, এর এক ভয়ঙ্কর বিষয়। ভারতবর্ষে 1.5 কোটি মানুষ করোনার পরে এবং তার আগে থেকে 1.5 কোটি কৃষক, তারা কৃষিকে আর নিজের কাজ বলে মনে করে না। চিন্তা করুন যে আমাদের দেশে যত কৃষক, তার একটা বড় অংশ, 1.5 কোটি খুব কম না, সেই কৃষকরা আর কৃষিকাজ করে না। তাতে কি হলো? পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক হওয়ার কি কষ্ট করোনার সময় আমরা দেখতে পেলাম। করোনার সময় যারা বাইরে থেকে চলে এসেছে, তারা কাজ খুঁজতে গেলেন কোথায়? তাদের গ্রামে। গ্রামই আশ্রয়স্থল। শহরে তারা কোনো কাজ পাচ্ছে না, কিন্তু গ্রাম সেই কাজ দিতে পারছে না। আর সেই সময় সব থেকে বড় আক্রমণ পশ্চিমবাংলায় হচ্ছে এনআরইজিএর টাকা বন্ধ করে দেওয়া। কি ভয়ঙ্কর জিনিস! এর পিছনে বহিঃশক্তির চাপ না থাকছে, এটা নরেন্দ্র মোদীর একার ক্ষমতায় এটা হতে পারে। ওনার বুদ্ধিতে এটা হয়েছে, এটা মনে করা ভুল। এর পিছনে অনেক বড় শক্তি কাজ করছে, উনি তাকে ক্যারি আউট করছেন। দেখুন, আরেকটি বিষয় হলো রাসায়নিক কৃষি কি? রাসায়নিক কৃষি হলো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কৃত্রিম পদ্ধতিতে ফসল বাড়ানো, এটাকে বলে রাসায়নিক কৃষি। যেটাকে আমরা বলবো প্রকৃতি ধ্বংসকারী দৈত্য। আর তাকে আমরা কি করেছিলাম? দেবদূত। এই দৈত্যকে আমরা দেবদূত বলে বরণ করে দিয়েছিলাম, যে শ্রমিক বিপ্লব সব মানুষকে খাওয়া পারেনি, আজও পারে, দ্বিতীয় শ্রমিক বিপ্লবও পারবে না। তার কারণ কৃষকরা যদি হাঘরে না হয়, তারা যদি তার বাড়িঘর হারিয়ে, তার নিজের পেশা হারিয়ে টিকেই না হয়, তাহলে এদের কোনো লাভ হবে। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস এবং সেটাই হচ্ছে বার্তা। শিল্পায়নের দিকে একবার হয়েছে, আবার আজকে হচ্ছে। বিষয়টা হচ্ছে ওই শিল্পায়ন আর হবে না। এখন সব থেকে বড় ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে কৃষি। পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো তারা কৃষিতে ইনভেস্ট করছে। তার জন্য প্রত্যেকটা দেশে তারা তাদের সাকরেট করছে। আমাদের দেশেও সেই সাকরেটটা তৈরি হয়ে গেছে। তারা কাজ করছে ওদের হয়ে, তারা আমাদের হয়ে কাজ করছে। দেখুন, একটু ভাবি আমরা, সেটা হচ্ছে
যে মানব জাতি প্রকৃতিরই অঙ্গ, এটা আমরা ভাববো কিনা। তার স্থায়িত্ব নির্ভর করছে প্রাকৃতিক ব্যবস্থার ধারাবাহিক কার্যকারিতার উপর। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম শৃঙ্খল আছে, সেই নিয়ম শৃঙ্খলের বাইরে গেলে প্রাকৃতিক শৃঙ্খল ভেঙে যাবে। মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল, তাহলে মানুষের জীবন, পশু পাখির জীবন, সমস্ত জীবন প্রাণ যাদের আছে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এইটা ভালো করে আমাদের বুঝতে হবে। যার এই প্রকৃতির দ্বারা আমরা শক্তি এবং পুষ্টির যোগান পাই, তার ফলে আমরা আরো বাঁচতে পারবো, মানব সভ্যতা আরো টিকবে, এটাই কথা। কিন্তু সেটা হচ্ছে না। প্রকৃতি মানব জাতির সভ্যতা ও সংস্কৃতির সৃষ্টিতে সবকিছুতে কাজ করেছে। আজকে একজন মানুষ আঁকে, একজন মানুষ নাচে, একজন মানুষ গান করে, কোথা থেকে? এই শক্তি কোথা থেকে পেলে? এই শক্তি প্রকৃতি থেকে পেয়েছে। তার যে এনার্জি দরকার সেটা পেয়েছে খাদ্য থেকে। তো এই যে এগুলো যদি না পেতে, তাহলে মানুষ এত বহুবিধ কাজ, প্রকৃতি যেমন বহুমুখী, তার যেমন ডাইভার্সিফিকেশন আছে, মানুষেরও সেটা দরকার, মানুষের আছে। তাহলে এই সব কিছুই একজন নামী শিল্পী সে যদি বলে আমার কিসের সম্পর্ক প্রকৃতির সাথে, আমরা বলবো যে তুমি আঁকতে শিখেছো কোথা থেকে? আঁকতে শিখেছো, দেখো তুমি সেই ছবি দেখেছো গুহায় বসে যখন মানুষ আঁকত, তোমার আঁকার ইতিহাসের বইয়ে তুমি সেগুলো পাবে। নাহলে তুমি শিখলে কোথা থেকে? আঁকতে হবে। মানুষ নাচত আনন্দে, তুমি সেটা শিখলে কোথা থেকে? ওই প্রাকৃতিক জায়গা থেকে, প্রকৃতির মধ্যে থেকে মানুষের উল্লাস, সেটা তার গাছের মধ্যে দিয়ে প্রকাশ। এই যে সমস্ত কিছু, তাহলে প্রকৃতি এমনকি বৈজ্ঞানিক সাফল্য, মানুষ যে পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক সে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন কোথায়? প্রকৃতিতে। ওনারা কোথা থেকে পাবেন? নিউটনের আপেলটা তো প্রকৃতিরই ফসল। আরো যদি আমরা ইয়ে করি, জল দিয়ে যা যা বিজ্ঞানীরা করেছে, আর্কিমিডিস থেকে সূত্র থেকে শুরু করে পরপর যদি আমরা দেখি, সবকিছুই হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া। ঠিক এইরকম এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের একটা কথা বলে, তিনি বলেছিলেন প্রকৃতিকে অতিক্রম করে কিছু দূর সয়, অর্থাৎ কিছু দূর আমরা সহাতে পারবো, তারপর আসে বিনাশের পালা। কতদিন আগে এই মানুষটি দার্শনিক ভাষায় তার এই কথাগুলো বলে গেছে। ঠিক এইরকম মহাত্মা গান্ধী, তিনি বলেছেন যে প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে পারে। মানুষের যা প্রয়োজন, আজকে বিশ্বে যা কিছু উৎপাদন হয় তাতে মানুষের যা প্রয়োজন হিসেব করে দেখলে সবটাই পাওয়া যাচ্ছে, উদ্বৃত্ত হচ্ছে। কিন্তু প্রকৃতি যেটা পারে না সেটা হচ্ছে মানুষের লোভকে সামলাতে। এটাও একটা ভয়ঙ্কর কথা, দর্শনের কথা। এই সব দিক থেকে আমাদের দেখতে হবে। দেখুন, সাধারণ কৃষিবিদ যারা, তাদের পর্যবেক্ষণ কি বলছেন? কৃষি বিষ গ্রহণযোগ্য মাত্রার অপেক্ষা বেশি মাত্রায় শরীরে প্রবেশের ফলে বিশেষ করে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, ফুসফুস, কিডনি, লিভার, অন্তঃক্ষরা গ্রন্থি, হৃৎপিণ্ড, চোখ, চামড়া, জননাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এসব হয় বেশি মাত্রায় নাইট্রোজেন দ্রবণের ফলে যে নাইট্রেট তৈরি হয়, তার মাধ্যমে এই ভয়ঙ্কর ক্ষতিটা মানুষের হয়ে যাচ্ছে। ডিম, দুধ, মাংস, মাছ, তাতেও দূষণ। আর্সেনিক থেকে আর্সেনিকোসিস রোগ এবং ক্যান্সারও এক ধরনের তৈরি হয় ভয়ঙ্কর ভাবে। 13 থেকে 14 লক্ষ হেক্টর গরু চাষ হয় আমাদের রাজ্যে, যার কোনো প্রয়োজন নেই। এর জন্য প্রতি বছর 16 থেকে 17 লক্ষ লিটার জল ব্যবহার হয়। চিন্তা করতে পারি? মানে যা উৎপাদন করছি তার থেকে জল বেশি খরচ করছি, আর সেটা মহার্ঘ জল, অর্থাৎ ভূমির স্তরের নিচের জল। এই ভয়ঙ্কর জিনিস তৈরি হচ্ছে।
ওয়াটার ক্রাইসিস যাকে বলবো আগামী দিনে, যার জন্য নাকি যুদ্ধ হতে পারে, সেই যুদ্ধ খুব কম করে শুরু হয়ে গেছে, কম করে। আমাদের ফসল বৈচিত্র্য হারিয়ে গেছে। আমরা কি ভেবেছি যে আমাদের শিয়াল, বেজি, শকুন, বাদুড়, নানা প্রজাতির সাপ, পাখি, এগুলো আমরা দেখতে পাই না। দাঁড়ার সাপ কজন দেখে? গ্রামে গেলেও দেখা যায়। আগে আমরা রাস্তায় বেরোলি, বাড়ি থেকে বেরোলি, এমনকি গোয়ালে পর্যন্ত দাঁড়ার সাপ প্রায় প্রতিদিন দেখতে পাই। এখন দাঁড়ার সাপ দেখা যায়। ঠিক এইরকমই শিয়াল, বাঘ, বেজি থেকে শুরু করে এরা হচ্ছে একে অপরের খাদ্য খাদ্য। সেটাই প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক শৃঙ্খলা তাকেই বলে। এইটা আমরা ভেঙে ফেলেছি। এর ফলে দেখুন আরো কত কি হয়েছে। পাপ কি হয়েছে দেখুন। কৃষিতে হ্যাঁ আর্থিক নীতি আমরা বলি, নিউ ইকোনমিক পলিসি, আমাদের এটাকে বলা উচিত। এটা ধ্বংসের জন্য অর্থনৈতিক নীতি। সেই অর্থনৈতিক নীতিতে কৃষি থেকে কি হয়েছে, রাষ্ট্র নিজেকে সরিয়ে দিচ্ছে খুব ভালো, এবং সেগুলো দিয়ে দিচ্ছে যাদের পয়সা আছে তাদের। তাদের মরছে যারা ছোট ও গরিব চাষি। ভর্তুকির হ্রাস হয়েছে নানা ক্ষেত্রে। সাবসিডি না দিলে কৃষি আজকে আর বাঁচতে পারে। পশ্চিমবঙ্গের কথাই যদি ধরে, কৃষক বন্ধু যে প্রকল্প, সেই প্রকল্পে যে পরিমাণ টাকা কাজে লাগে, ধরুন এ পর্যন্ত 21,134 কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পটা চালু হওয়ার পর, নতুন এবং পুরনো। তাহলে কৃষিতে এই রাজ্য সরকার কত ভর্তুকি দিল? কেন্দ্রীয় সরকার আমরা উল্টো দিকে দেখছি, ভর্তুকি কমাচ্ছে। সব থেকে বেশি কমিয়েছে এনআরইজি, এবং যেখানে দেওয়ার কথা না সেখানে বেশি দিচ্ছে। সেটা হচ্ছে রাসায়নিক সারে, রাসায়নিক ওষুধে। এই হচ্ছে কেন্দ্রীয় সরকার। তার ছাড় প্রত্যেকটা রাজ্যে পড়ছে, তার কারণ এগুলো সব কেন্দ্রীয় সরকারের অধীন। রাজ্য চাইলেও কিছু করতে পারবে না, যদিও বলা আছে কৃষি রাজ্যের, কিন্তু ওরা সব কেড়ে দিচ্ছে। রাজ্যের হাতে আর কিচ্ছু থাকছে না। যুক্তরাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করছে। এটাও ওদের চাহিদা। এর স্টেটগুলো যদি নিজের মতো চলে, তাহলে তারা বলে দেবে যে তোমাদের কথা শুনবো না, আমি জৈব চাষ করব। এটা যদি বলে তাহলে আর ওদের কিছু করার থাকবে না। সেটা যাতে না হয় তাই চলছে। হিসেব হচ্ছে প্রতি 24 ঘন্টায় 2000 ফুল টাইম কৃষক, আমরা তো শুনি হাফ টাইম, কোয়ার্টার টাইম, ফুল টাইম কৃষক যারা প্রতি 24 ঘন্টায় কৃষিকাজ ছেড়ে দিচ্ছে 2000-এর মতো। কোন ভয়ঙ্কর অবস্থার দিকে আমরা যাচ্ছি, আমাদের এই খাবার জুটবে না। দেখুন, কৃষক আত্মহত্যা একবার ভয়ঙ্কর। এটা এনসিআরবি ডেটা। 2024-এর মধ্যে আত্মহত্যা হয়েছে, এটা 19 থেকে এসছে 4 লক্ষ কৃষক। $11,290, অর্থাৎ দিনে 30 জন, ঘন্টায় একজনের বেশি। 21 সালে ঠিক এইরকম 19 সালে 10,281, 2020-তে 10,881। সরকার বলল কৃষকের আয় দ্বিগুণ করবে, 22 সালের মধ্যে করবে বলে দিয়েছে। এখানে যারা কৃষক ভাই আছেন, কারো আয় দ্বিগুণ হয়েছে? কৃষক ভাই যারা আছেন একটু বলুন না, জোরে বলুন।
এটাও দর্শনের একটা নিয়ম। মানুষের উপর যত অত্যাচার হয় আস্তে আস্তে মানুষ প্রতিরোধের দিকে যায়, এটাও একটা প্রাকৃতিক নিয়মই হয়। আপনারা জানেন যে 2018 সালে নাসিক টু মুম্বাই 40,000 কৃষকের একটা মার্চ হয়েছিল। সে পায়ের ছবিটা মনে আছে মহিলা? এটা হচ্ছে প্রথম এই পর্বে, অর্থাৎ 14 সালের পরের পর্বে প্রথম কৃষকদের প্রতিবাদ। এই প্রতিবাদটা ছিল নিরীহ আত্মপীড়নের মধ্যে দিয়ে ছিল এই প্রতিবাদ। তারপরে মধ্যপ্রদেশের ঘটনা মনে আছে, যেখানে পুলিশ হয়েছিল এবং অনেক কৃষক মারা গেছিল। তারপর 2020-21 ঐতিহাসিক কৃষক আন্দোলন, অর্থাৎ যারা প্রশ্ন করে কিছু করার আছে কিনা, কৃষকরা তাদের পথ দেখিয়ে দিয়েছে। একজোট হও, রাস্তায় নামো, সরকারের চোখে চোখ রেখে কথা বলো, তাহলেই তোমরা তোমাদের অধিকার আদায় করতে পারবে। দিল্লির সন্নিকটে যে অবরোধ, তারা মোদীর মতো একজন ব্যক্তির কাছ থেকে যে আইন তৈরি করেছিল, সেই আইন তুলে নিতে বাধ্য করা হয়েছিল। এটা একটা ভয়ঙ্কর জয়। তাই শুধুমাত্র আমরা নেতিবাচক ভাবনা ভাববো এইটা না, চলমান সময়ে যা কিছু ঘটছে তার বিপরীত একটা প্রতিবাদের ভাষা আছে, একটা প্রতিরোধ আছে, একটা আন্দোলন আছে। মানুষ ভাবছে নতুন করে কি করা যায়। আমাদের সেখানে দরকার হচ্ছে তাদের পাশে থাকা। এইটা আমরা যত বেশি বেশি পারবো, আমাদের জাতীয় কর্তব্য আমরা পালন করতে পারবো, এইটা আমাদের ভাবতে হবে। দেখুন, আজকে আমরা অনেক কিছু শুনছি, জিন সুষ্ঠের কথা শুনছি, এবং ওই একই রাস্তা পেয়ে, যেটা আমরা এই বলছি, সেই একই রাস্তা ধরে আমরা আসছি। আবার আরেকটা ইতিহাস আছে, সেটা হচ্ছে ন্যাশনাল প্রজেক্ট অন অর্গানিক ফার্মিং। এই প্রজেক্টটায় অনেক মানুষ আসছে আস্তে আস্তে অর্গানিক ফার্মিং এর দিকে। এটাও সরকারের পাড়া, সরকার বাধ্য, সরকারের যা করে কোনো উপায়। কৃষকদের, গরিব কৃষকদের বাঁচাবে কি করে, এইটুকু অন্তত তাদের দেখতেও তারা এখন করছে। যাই হোক, আমি অনেকটাই বললাম। বলা 1 ঘন্টা হয়ে গেছে? হয়নি। আচ্ছা, ঠিক আছে, আমি আরো 2-1টা প্রশ্ন রেখে আমি শেষ করবো। আচ্ছা, এমনি 4 ভাগের 3 ভাগ মানুষ গ্রামে বাস করে, আমরা সবাই একমত। গ্রামীণ গরিবদের মধ্যে বেশিরভাগই কৃষক, এটা তো আমরা একমত। তার সাথে আছে কৃষি শ্রমিক, আর্টিজান, ছোট ব্যবসায়ী এবং আরো নানা রকম মানুষ। প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, সেই মানুষজনের আশ্রয় কোথায় হচ্ছে? আশ্রয় হচ্ছে রিলিফ ক্যাম্পে। সেই রিলিফ ক্যাম্পে এই যারা প্রতিষ্ঠিত একটা গ্রামে, যার একটা অর্থনীতি ছিল, যে বেঁচে ছিল, সেই মানুষগুলো একটা ক্যাম্পে গিয়ে আশ্রয় দিচ্ছে। আসামের বন্যা, বিহারের বন্যা, পশ্চিমবাংলার বন্যা, সব জায়গাতে একই ঘটনা আমরা দেখতে পেয়েছি। কোথাও কেউ একটু বেশি সেন্সিটিভ, কেউ একটু কম, এই যা তফাৎ। তাহলে কি হচ্ছে? এই বন্যা হচ্ছে কেন, খরা হচ্ছে কেন? সেই ক্ষেত্রেও আমরা এই প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলাটাকে ভাঙার যে বিষয়, সেইটা আমরা পাবো। মাটি শক্ত হয়ে যাচ্ছে, মাটির জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। মাটির জল ধারণ ক্ষমতা যদি কমে যায়, তাহলে চাষবাস ভালো হবে। কেঁচো নেই। কেঁচো হচ্ছে আপনার একদিকে সে প্রডিউসার, একদিকে সে কেমিস্ট, একদিকে সে বলা যেতে পারে ব্যবসায়ী। সবাইকেই সে সাহায্য করছে। মাটিটাকে কি করছে?
আলগা করে দিচ্ছে। এই আলগা মাটি ছাড়া কখনোই চাষবাস হয় না। সে কেঁচো আমরা বেড়ে ফেলেছি। নতুন করে জার্মান থেকে, ফ্রান্স থেকে কেঁচো কিনে আনতে হচ্ছে, 1 টাকা 2 টাকা পার পিস ধরে। সেই কেঁচো দিয়ে আবার কেঁচো ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। অনেক বিতর্ক আছে ভার্মি কম্পোস্ট নিয়ে, অনেক বিতর্ক আছে সাধারণ কম্পোস্ট নিয়ে, সার ইত্যাদি নিয়ে। তো এই ক্ষেত্রে আমি একটা প্রকৃতির অবজারভেশনের কথা বলবো। সেটা হচ্ছে, জঙ্গলে কেউ জল দিতে হয়, জঙ্গলে কেউ সার দিতে হয়, অথচ জঙ্গলে মোটা মোটা বড় বড় শক্ত শক্ত গাছ হয়, যা দিয়ে আসবাবপত্র বানানো হয়। সেখানে আরো নানা রকমের মাঝারি ছোট বড় লতা নানা রকম হয়। আমরা কেউ লক্ষ্য করছি, অনেকে একে ভালোভাবে দেখিনি, পর্যবেক্ষণ করি, যে বড় বড় গাছের নিচে তার পাতা, তার ফুল ফল, গাছে যে পাখি বসে তার মলমূত্র, পাখি বসে, ধরুন চিল বসে আর শকুন বসে, বসে হাড় খেতে খেতে হাল করলো, এরকম বহুবিধ নিয়মের মধ্যে দিয়ে, প্রাকৃতিক নিয়ম, কেউ এটা করে দিচ্ছে। এক ধরনের আমাদের দিক থেকে আমরা মাটি তৈরি হচ্ছে, যেটাকে ইংরেজিতে হিউমাস। এই যে হিউমাস, এটা মাটিতে যত থাকবে তত মাটির উর্বরতা, মাটির প্রোডাকশন ক্ষমতা এসব বাড়বে। যার জন্য দেখবে এখন জঙ্গলের মাটি নিয়ে এসে একটি যেখানে চাষ হচ্ছে জৈব চাষ করার জন্য দেওয়া হয়। তাহলে আমাদের চোখের সামনে যে প্রাকৃতিক নিয়মে যা হচ্ছে, সেখানে আমরা ধ্বংস করলাম। আমাদের জমিতে আমরা একটা বাঁশ টাঙিয়ে দিয়েছিলাম, যেখানে একটা পাখি এসে বুঝতে পারে, ফড়িং নেই, এরকম কত কি নেই। তো সেইগুলো যদি ভালো করে আমরা খেয়াল রাখি, তাহলে দেখব যে আমরা কত কি হারিয়েছি। যেমন ধরুন যে আমরা ধান ক্ষেতের একটা বাস্তুতন্ত্র ছিল, ঠিক আছে, ধান চাষ করো, সেটাই শুনি, মেনে নিল, তোমাদের অভ্যাস হয়ে গেছে, আমি তোমাকে পারবো না। তাহলে সেখান থেকে কেঁচো কোথায় গেল, ব্যাঙ কোথায় গেল, ছোট মাছ কোথায় গেল, কাঁকড়া, শামুক, গুগলি, মাটির অনুজীব, নানা প্রকার কীট পতঙ্গ, মাকড়সা, পাখি, বক, আগাছা নানা ধরনের। আমি আগাছা বলি না, ওগুলো একদম গাছি উদ্ভিদ, শ্যাওলা ইত্যাদি ছিল, এখন সেগুলো কিছুই আমরা দেখি। এইগুলোর পারস্পরিক একটা বিষয় আছে। মাছ শ্যাওলা খায়, শ্যাওলা ধানকে নাইট্রোজেন যোগাচ্ছে। এই যে পারস্পরিক সম্পর্ক, এসব নষ্ট করে দিচ্ছে। তার ফলে আমরা আজকে পৃথিবীর যেমন ভারসাম্য হারাচ্ছি, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করি, মিথেন গ্যাস থেকে শুরু করে নানা রকম। ঠিক সেই রকম আমাদের এই প্রকৃতি যেখানে চাষ করে আমরা খাবো, তারও এই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সেই ভারসাম্য একদিনে ফিরিয়ে আনা যাবে না। কাজেই এই সবকিছু করার ক্ষেত্রে আমাদের সময় লাগবে। ধৈর্য হচ্ছে, বলা যেতে পারে, এটা দার্শনিক কথা, সাফল্যের চাবিকাঠি। তাহলে আমরা জৈব চাষের ক্ষেত্রে সাফল্য পেতে পারি যদি আমরা ঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারি। এইভাবে প্রতিটি বিষয়ের সাথেই আমি যতটা বলার চেষ্টা করলাম, দর্শনের সম্পর্ক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে উৎপাদন হ্রাস বৃদ্ধি আমি খেতে পাচ্ছি কি পাচ্ছি না, শুধু এসবের মধ্যে সীমাবদ্ধ দেখা হবে না। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে,
তারা করছে এবং আমরা হতে দিচ্ছি কেন, এই সমস্ত প্রশ্নগুলো এর মধ্যে আনতে হবে। এটুকুই আমার বক্তব্য। দাদা কথা রেখেছেন 1 ঘন্টা শেষ বলে 15 মিনিট তোমরা প্রশ্ন উত্তরে পাবে। যদি কেউ প্রশ্ন করতে যাও কৃষি না দর্শনের তা আমি জানি না। আপনি কিন্তু ছিলেন না, মানে খবর নিয়েছেন। আমি ওইখান থেকে শুনেছি দাদা যে দাদা প্রশ্ন চাই যে কেউ যদি কেউ উৎসাহী থাকে কৃষি বা দর্শনের উপর বিক্রম চলে আসেন প্রশ্ন করতে। তিনু একটু এগিয়ে নেওয়া মাইকটা। সুমনও চাইছেন, বিক্রম সুমন আর কেউ চাই না। আমাদের তার অনেক লম্বা, কোনো চাপ নেই। অ্যারেঞ্জমেন্টটা বলি দর্শনের ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, আমি সম্পূর্ণ একমত। খালি একটা জিনিস আমার মনে হয় একটা কোয়েশ্চেন বারবার অ্যারাইজ করে, সেটা বলবার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা কৃষকদের জন্য যখন বিভিন্ন কাজ করছি, অনেক ক্ষেত্রে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর এর সাহায্য নিই। এটা এনজিওরা নিশ্চয়ই জানেন সকলে, এবং সমস্ত অনেক সংগঠনই নেয় সেটা। তো আমরা একদিকে কর্পোরেটদের বিরুদ্ধে লড়াই করছি, আমার সেরকমই আমাদের একটা দৃষ্টিভঙ্গি। আর আরেকদিকে আমরা যদি সিএসআর এর সাপোর্ট নিই, দুটো কি সমানভাবে চলতে পারে, এইটা একটু জানা আছে। দাদা প্রশ্নগুলো একসাথে নিয়ে নিই। সুমন কিন্তু প্রশ্নটা কিন্তু দার্শনিক ছিল, সুপর্ণতা দেখি আমার যেটা জানার সেটা হচ্ছে যে মনসান্টো আমাদের দেশে টোটাল কত টাকার ব্যবসা করে আর পশ্চিমবঙ্গে কত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলেন ধানটা আমাদের একটা, আমরা কি আলু পশ্চিমবঙ্গে যথেষ্ট নয়? জাস্ট এটা জানার জন্য। একটা বেসিক প্রশ্ন ছিল, আপনি ডিউরিং ডেলিভারি সেটা একটা কথা বলেছেন যে কৃষি বিপ্লবকে আপনি কালো বিপ্লব মনে করেন, সবুজ বিপ্লবকে আপনি কালো বিপ্লব বলছেন। একটু যদি ইলাবোরেট করেন, হোয়াট মেড ইউ থিংক লাইক দিস? খুব সুন্দর লাগলো। সাবজেক্ট তো কৃষি দর্শন, তাই জন্য আর কি সার্বিকভাবে পূর্ণেন্দুরা বলেছেন। দুটো কথা, ব্রিটিশাররা ওই সেন্সাস শুরু করেছিল 1881 সালে। তো 1921 সালে যে সেন্সাস হয়েছিল তাতে ভারতবর্ষের মানুষের গড় আয়ু ছিল 21 বছর। 1951 সালে দেশ স্বাধীনতার পরে গড় আয়ু ছিল 32 বছর, আর আজকে গড় আয়ু হচ্ছে প্রায় 70 বছর। অর্থাৎ এই যে চেঞ্জ হয়েছে ভালোর জন্য, সেটা সায়েন্স আর টেকনোলজির জন্যই চেঞ্জটা হয়েছে। এটা আমি বলতে চাই। এটার সঙ্গে লিঙ্ক আপ করে কোশ্চেনটা হচ্ছে যে 1947 সালে দেশ স্বাধীনতার পরবর্তীতে PL 480 পাবলিক লোন 480 অ্যাক্টের আন্ডারে আমেরিকা থেকে গম সাহায্য নেওয়া হতো। ভারতবর্ষের মানুষের কাছে 60-এর দশকে যতগুলি ছবি বেরিয়েছে, অর্ধেকেরও বেশি মানুষ তাদের ওয়েস্টের উপরে কোনো কাপড় নেই আর পায়ে চপ্পল নেই। আর সবুজ বিপ্লবের পরবর্তীতে যেই ভারতবর্ষে 35 কোটি মানুষের অন্ন সংস্থান ছিল না, সেই ভারতবর্ষ আজকে 135 কোটি মানুষের অন্ন সংস্থান করছে। এমনকি আজকে 11 বছর আগে ফুড সিকিউরিটি অ্যাক্ট পাস হয়ে গেছে। 35 কোটির জায়গায় 135 কোটি মানুষ কিন্তু আজকে, আর আমরা বিদেশেও আর কি করতে পারছি। এইটা হয়েছে বিশেষ করে বিজ্ঞানের অগ্রগতির জন্য হয়েছে, টেকনোলজির জন্য হয়েছে। সবসময় পরিবর্তন হবে, এবং অর্গানিক ফার্মিংটা হচ্ছে আরেক ধরনের ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে, কিন্তু সেটা
ভারতবর্ষে তো সেটা খুবই সীমিত। আর যেটা যতদিন না ইকোনমিক্যাল হবে ততদিন এখানে তার ভবিষ্যৎ কিন্তু আর কি খুব বেশি উজ্জ্বল বলে দেখছি না, কিন্তু সেটা হবে, মার্কেট সাইজটা বাড়বে, কিন্তু সেটা আর কি ইট হ্যাজ টু বি ইকোনমিক্যাল। আমেরিকাতে বা ইউরোপে তারা যারা অ্যাফোর্ড করতে পারছে তারা করছে, এখানেও করবেন আর ইনক্রিজিং নাম্বার করবে। তো এইটাকে রিকনসাইল করার দরকার আছে, অর্থাৎ যে ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থার সঙ্গে অ্যাডিশনাল কোয়ালিটেটিভ ট্রান্সফরমেশন সাইড বাই সাইড আর কি অর্গানিক ফার্মিংটা নিয়ে আসতে পারে বা নিয়ে আসছে অনেক জায়গায়। কিন্তু এটার মধ্যে কন্ট্রাডিকশনটা খুঁজে বের করে ট্র্যাডিশনাল পদ্ধতিটা যেভাবে আজ পর্যন্ত এসছে, এখন বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জটাকেও কিন্তু টেকনোলজি মিট আপ করতে পারবে। টেকনোলজিক্যাল কারণে আর কি ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ দিকগুলি আসছে, আর আজকে প্রচুর টেকনোলজি ডেভেলপ করছে, দ্রুত ডেভেলপ করছে, স্পেশালি লাস্ট 5-6 বছরে, যেগুলি ক্লাইমেট চেঞ্জের এফেক্টটাকে, অ্যাডভার্স এফেক্টটাকে মিট আপ করতে পারে। তো তাই জন্য আমাদের মনে হয় যে অর্গানিক ফার্মিং কে কিভাবে আরো ইকোনমিক্যাল করা যায় এবং তার মাধ্যম দিয়ে কিভাবে বেনিফিশিয়াল করা যায় তার উপর ফোকাস করলে কৃষি দর্শনের একটা নতুন বড় ধাপ হয়তো আর কি আমরা অর্জন করতে পারবো। পূর্ণদাকে অনেক ধন্যবাদ। তার আগে আমি অপিদাকে অনেক ধন্যবাদ দেবো, কারণ উনি একটা রেখেছে। আমি কিছু প্রশ্ন করে আমি কিছু জায়গায় বুঝতে পারিনি, সেই জন্য আপনার থেকে কিছু ক্লারিফিকেশন নিয়ে নিচ্ছি যাতে আমার বোঝার সুবিধা হয়। আপনি যখন কৃষক শব্দটা ব্যবহার করছেন, ওটা কি জেনারিক টার্ম হিসেবে ব্যবহার করছেন? তার কারণ হচ্ছে এখানে কুলাক লবিও আছে, তারাও কৃষকদের বেনিফিট ভারতবর্ষে নিয়ে চলেছে। আবার কিছু মার্জিনাল ফার্মার আছে যারা হয়তো সত্যি অসুবিধার মধ্যে পড়ছে। সুতরাং আপনি যখন কৃষকরা অসুবিধার মধ্যে পড়ছে, আপনি তখন সকলকেই বেনিফিট দেওয়ার পক্ষে কি হয়ে কথা বলছেন। দুই হচ্ছে, আমি আপনার সাথে সহমত। আপনি যখন গ্রিন রেভলিউশনের কথাটা বলেছিলেন এবং হাইব্রিড ভ্যারাইটি সিডস, তার কারণ তখন আমাদের নিউট্রিশন অ্যাড্রেস করাটা এজেন্ডা ছিল না, হাঙ্গার অ্যাড্রেস করাটাই ছিল। দুই। তিন হচ্ছে, আপনি সেটাও ঠিক বলেছেন যে ফসল বৈচিত্র্য বা ক্রপ ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে এগোনো হয়নি, এবং যেখানে যে কৃষি যারা আছে তারা ওয়াটার গাজরিং এমন এমন জায়গায় জিনিস ক্রপ করছে হয়তো, সেগুলো হয়তো সেখান থেকে সরানো উচিত। তিন। চার হচ্ছে, আপনি কি কন্ট্রাক্ট ফার্মিং এর প্রিন্সিপালি এগেনস্টে নাকি ফার্মারদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার পক্ষে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেখুন, প্রথম যে বিষয়টা কর্পোরেটদের সহায়তা নিয়ে তাদের বিরোধিতা করা যায় কি, বিষয়টা হচ্ছে, দেখুন যে একটা কলোনি, সেখানে যখন জাগরণ হয় তো সেই মানুষগুলোকে জাগাবার ক্ষেত্রে কাদের ভূমিকা সেটা দেখবেন যারা কলোনি করেছে তাদেরই একটা ভূমিকা। শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিকে, বিদ্যাসাগর যদি রাজন হয়, পরবর্তীকালে একের পর এক যদি আমি বলতে থাকি তাহলে দেখবেন যে ওরা না আসলে ওই সময়টা ছিল ওদের আশা, ওই সময়টা ওরা আসবে না এটা বললে আমরা ইতিহাসে ঠিক জায়গায় ব্যবহার করতে পারবো না। তখন ছিল ঔপনিবেশিক যুগ, এসছে, আমরা আটকাতে পারি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু তাদের বিরুদ্ধে ওদের শিক্ষাতে শিক্ষিত হয়ে আজকে ফরাসি বিপ্লবের কথা যদি রামমোহন না জানতেন তাহলে প্রাথমিক যে যতটুকু জাগরণ সেটা কি হতো। তাই আমি বলবো যেটা, সেটা হচ্ছে এই কর্পোরেটরাই নিজেদের পায়ে নিজেরাই করতে পারবে। আমি এইটুকু বলে এ বিষয়ে আর বেশি দূর যাচ্ছি, এটা আপনারা একটা ইতিহাসের গতিধারায় বোঝার চেষ্টা করি। আমি কর্পোরেটের পক্ষেও না, আর একথাও বলবো না যে কর্পোরেট সব আমরা দুদিকে তাদের দোষ সরিয়ে দিতে পারি। এক
কোম্পানি অ্যাক্টের আন্ডারে করতে বাধ্য, তাই জন্য করছে। আমি নেবো কি নেবো না সেটা তো কোম্পানি একটা নিশ্চয়ই আছে, আমি কেন নেবো সেই প্রশ্নটা কোম্পানিটা করা উচিত। একজন চাষিকে যেটা বলে দিলাম। আচ্ছা, এরপরে প্রশ্নে আসছি, আমি কালো কেন বলেছি। দেখুন, সবুজ বিপ্লবের নিট রেজাল্ট কি আমি বহু তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে যার নিট রেজাল্ট হচ্ছে পাঞ্জাবে একটা এক্সপ্রেসের নাম ক্যান্সার এক্সপ্রেস হয়, যার নিট রেজাল্ট হচ্ছে পশ্চিমবঙ্গের মতো জায়গাতেও কোথাও কোথাও জমি সেই ফসল আর দিতে পারছে না, এরকম হয়। সুজলা সুফলা পশ্চিমবাংলা, সেখানেও এর ফল আমরা পাচ্ছি, যদিও আমরা অনেক পরে শুরু করেছি। তো সবুজ বিপ্লব একটা পরিকল্পিত কর্মসূচি ছিল, সেটা হচ্ছে পেট্রো রসায়ন এই শিল্পটাকে দাঁড় করাবার জন্য। সবুজ বিপ্লবের চাষিদের যেটা কিনতে হতো সেটা হচ্ছে সার এবং কীটনাশক, এই গোটাটাই হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের উপাদান। তাহলে সেইটা কারা চাষিরা করে না, সে তারাই করে। তার ফলে এটাকে কালো বলবো না সাদা বলবো আপনারাই ঠিক করবেন, আমি কালো বলতে অভ্যস্ত, এবং এটা আরো অনেক ব্যাখ্যা দেওয়া যায়, আমি খুব সংক্ষেপে বিষয়টাকে বললাম। এরপরে যেটা দেখুন, সেটা হচ্ছে মনসান্টো নিয়ে প্রশ্ন এসছে। মনসান্টো নিয়ে প্রশ্ন করলে প্রধানত বুঝতে হবে যে মনসান্টো কি করছে। তারা সব দিক থেকে প্রাকৃতিক নিয়মে যে চাষবাস, জৈব ব্যবস্থা, তার নাম করে জৈব ব্যবস্থাকে ধ্বংস করছে, এটা হচ্ছে তাদের প্রধান কাজ। এরপর প্রশ্ন হচ্ছে মনসান্টো কোথায় নেই। আপনি চলে যান যে কোনো একটা বীজ বিক্রির দোকানে, পাতাটা খুলে দেখবেন সেখানে লেখা আছে প্রডিউস বাই মনসান্টো এন্ড মার্কেটেড বাই। এটা একটা দোকানে আপনি 30 টাকার একটা জিনিস দেখলেন, কিন্তু গোটা ভারতবর্ষে এরকম কত কোটি 30 টাকার জিনিস রয়েছে, এটা দেখলেই বুঝতে পারবেন মনসান্টো যে কোনো ব্যবসা সবটাই করে, মানুষকে বাঁচানো থেকে মানুষকে মারা পর্যন্ত যা যা করা দরকার মনসান্টো সব করে। আচ্ছা, এবার হচ্ছে ধরুন এই যুক্তিটা জৈব চাষের ক্ষেত্রে প্রধান বিরোধী যুক্তি, যে এত লোককে জৈব পদ্ধতিতে খাওয়াতে যাবে, এটা হচ্ছে পদ্ধতির বিষয়, এটা দর্শনের বিষয় না। দর্শনের বিষয় এইটা না যে একটা খারাপ জিনিস চলছে আমি তার পক্ষে না, এটা দর্শনের বিষয় কখনো হয়। আমি যে দিক থেকে আলোচনা করছি সেটা দার্শনিক বোধ থেকে, সেটা হচ্ছে লং টার্ম। এখানে আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো যে ভারতবর্ষের যে কৃষক এখনো বেঁচে আছে, চাষ করছে, তাদের প্রত্যেকে যদি তাদের যতটুকু জমি আছে সেই জমিতে 5 কাঠা জায়গাতেও যদি যারা জৈব করে, আমি হচ্ছি তার, আমি এটা বলবো যে এক্ষুনি সবটা জৈব হয়ে যাবে, এটা আমার ক্ষমতার বিষয়, এটা তো আমার ক্ষমতার বিষয়, এটা আমার বোধের বিষয়। এই ক্ষমতা থেকে এক ধরনের বোধ আছে, সেই বোধটা হচ্ছে নেগেটিভ বোধ। আমি এখানে পজিটিভ বোধের কথা বলেছি। এটাকে আমরা এই মডেলে যদি ভাবি যে প্রত্যেকটা গ্রাম, সেই গ্রামে কত জমি আছে, কত জনসংখ্যা, প্রত্যেকটি পরিবার তার জমির অত্যন্ত ভগ্নাংশ দিয়ে যদি তারা শুরু করে, তাহলে সেটা গোটা ভারতবর্ষে কতটা প্রভাব পেতে পারে, আমাদের এই দিক থেকে ভাবতে হবে। এবং এইটা যখনই অন্য লোক দেখবে তখনই সেও তারটা করার চেষ্টা করবে, 5 কাঠা থেকে 10 কাঠা, 10 কাঠা থেকে 20 কাঠা, 20 কাঠা থেকে 40 কাঠা, এই জায়গায়। এটাও আমি বলছি
দার্শনিক নিয়মই হবে। এটা কেউ ভেঙে দিতে পারবে না যদি আমরা ঠিক এই পথে চলি। আমার যতটা ক্ষমতা আমি সেই ততটা ক্ষমতারই ব্যবহার করব। এবার দেখুন, আরেকটি প্রশ্ন এসছে, বিজ্ঞানের অগ্রগতি এবং আমাদের দিক থেকে এটা এখনো পর্যন্ত বলা যেতে পারে মানুষের যে মৃত্যুর বছর সেটা 70 হয়ে গেছে অ্যাভারেজ। আমি শুধু এইটুকু আপনাদের বলবো, 70 থেকে 80 বছর পর্যন্ত যারা বেঁচে আছে সেই মানুষগুলোর ওষুধের খরচ কত, এইটা শুধু একবার হিসেব করবেন। যে সালের কথা বললেন সেই সালে হিসেব করবেন আর এই সালে হিসেব করবেন। সেই সালে তার পার ক্যাপিটা ইনকাম কত ছিল, এখন তার পার ক্যাপিটা ইনকাম কত, তার সেই সময় জনসংখ্যা কত ছিল, আমরা যখন এখন বলছি তখন জনসংখ্যা কত। এই সবগুলো হিসেবটা করলে একটা জায়গা থেকে শুধু আমি দেখছি এই জায়গাটা ভুল, তার কারণ আমি দেখছি মরার মতো বেঁচে আছি এরকম লক্ষ লক্ষ মানুষ আছে কলকাতা শহরে, শুধু ওষুধের উপর নির্ভরশীল। আজকে ওষুধ বন্ধ করে দাও, কালকে বলি অপ্রকাশ দাও, ওষুধ খানা বন্ধ থাকে, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এগুলো বন্ধ করে দিন। তার মানে কি আপনি খারাপ জিনিস খাবেন এবং এইসবে ভুগবেন, তারপরে বিজ্ঞানের দোয়াই কাটবেন। এটা বিজ্ঞান, এটা বিজ্ঞান নয়, এটা দর্শনের প্রশ্ন বটে, এটা সাংঘাতিক কন্ট্রাডিকশনের কথা। এটা একদম বিজ্ঞান না, টেকনোলজি আর সায়েন্স ইজ নট সেম। না না, বাট ইটস ফেট অ্যাকমপ্লিশড। অত সোজাভাবে বলবো না। না না, আমি বলছি আমরাও বিষয়টাকে এত সহজভাবে নেব না। দর্শন আমরা দেখব যে বিরোধী যে চুক্তিগুলো আসছে তাকে যোগ্য জবাব দিতে আমরা পারি কিনা। উনি প্রশ্নটা করেছেন, ওটা দেখার প্রশ্ন না, উনি এই প্রশ্নগুলো করেছেন অত্যন্ত বুঝে, অত্যন্ত সংবেদনশীল জায়গা থেকে। উনি কোনো আমার বিরুদ্ধে কিছু প্রশ্ন বলেন, ব্যাপারটা এরকম নয়। আমার ভাবনার বিরুদ্ধে কিছু প্রশ্ন করেছেন, এরকম না। আমি সেই প্রশ্নেরই উত্তর দিলাম যে আমি যখন দেখি যে আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন তার বয়স ছিল 67 বছর, তাকে আমরা কিছুতে বাঁচিয়ে রাখতে পারলাম, কারণ এই ওষুধগুলোই বেরোয়নি, রকম অ্যান্টিবায়োটিক বেরোয়নি, অন্যান্য যে সমস্ত পেনিসিলিন থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে। তার ফলে এই যে ওরা বলছে জীবনদায়ী ওষুধ, আচ্ছা তোমার জীবনদায়ী ওষুধ বানাতে কে কেন জীবনদায়ী ওষুধ দেবে? তুমি তখনই দেবে একটা লোকের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে সেই লোকটির হাত পা ভেঙে গেছে, তাকে বাঁচাবার জন্য তোমার যা যা দেওয়ার প্রয়োজন দাও। কিন্তু একটা সুগারের রোগী তাকে বাঁচাতে, তাকে বাঁচাতে যদি মাসে 10,000 টাকা খরচ করতে হয়, তাহলে সাধারণ গরিব মানুষ তারা বাঁচবে কি করে? বাঁচাতে পারবে? তারাই হচ্ছে 70 ভাগ। তো এই প্রশ্নগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, না আমার প্রশ্ন আমি 3-4টে প্রশ্ন আমাদের প্রশ্নগুলো ছিল, সেই উত্তরগুলো আশা করছি যে আপনি কৃষককে একটা জেনারিক কমিউনিটি হিসেবে দেখছেন। কালো বিপ্লবের উত্তর দিয়েছেন না, ওই যে কুলাক আমি বলছি যে কৃষকদেরকে আমাদের দেশে একটা চালু এখন হয়ে গেছে, সেটা হচ্ছে কৃষককে ফার্মার বলা। আমি কৃষকদের পিজেন্ট বলি, এই দুটোর মধ্যে তফাৎ আছে। ফার্মার যারা আছে তারা কি করছে তাদের নিয়ে আমার তত ভাবনা নেই। চরণ সিংকে নিয়ে আমি এত ভাবিত না, আজকে অমিতাভ বচ্চনকে নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি একদম গরিব কৃষকদের নিয়ে, যার সংখ্যা প্রায় 70 ভাগ। তাহলে এখানে আমি
সাংসদকে এখন উত্তর দিতে হবে। না না বলুন। সাংসদকে একটা কথা বলে রাখছি, সাংসদকে উত্তর দিতে হবে। সাংসদরা যেন এগ্রিকালচারাল ট্যাক্স লাগানোর উপরে কাজ করে। আর আপনাকে উত্তর চাইনি, সাংসদ বলে রাখলাম, সাংসদ রেসপন্ড করবে। আমরা তো সবকিছুতে লড়াইয়ের পক্ষে, কিন্তু ওখানে খুব কঠিন টাইম। হাউএভার আমরা শেষ করব, মানে আমাদের সময় সংক্ষেপ বলে জাস্ট দুটো কথা বললে শঙ্করকে একবার মাইক দেব। তিনটে কথা। এক হচ্ছে, কিছু সাংবাদিক বন্ধু অপেক্ষা করছেন পূর্ণেন্দুদা কোন স্টলে দাঁড়িয়ে আছেন তার ছবি তুলবে বলে। তো পূর্ণেন্দুদা যদি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে একবার গিয়ে ছবির পোজ দিয়ে আসেন। আর আপনাদেরকে দুটি কথা বলে আমি শেষ করব, মানে শঙ্কর হালদারকে মুক্তি প্রেসকে দেওয়ার আগে। সেটা হচ্ছে, এক, আপনারা অবশ্যই যদি একটু সময় থাকে 5-10 মিনিট, নামার সময় সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে 16টা আউটলেট আছে, একটু ঘুরে স্টল গুলো দেখে যাবেন। সব জায়গায় বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অর্গানিক ফার্মিং এর কি কি জিনিস এখানে এসেছে। আর দুই অনুরোধ, যেটা আমি শুরুতেও একবার বলেছি, আবারও বলছি, 18 এবং 19 জানুয়ারি আমাদের এখানে জৈব কৃষি ও খাদ্য মেলা হবে মুক্তি ফ্রেশের উদ্যোগে। আমাদের সুস্থায়ী কৃষি পরিবারের পক্ষে আমরা সবাই থাকবো। তো পান্তাভাত সহ এইসব কিছুতে যারা ইন্টারেস্টেড তারা ওই দুদিন অবশ্যই 18-19 আসবেন। আমরা আবারও নেমন্তন্ন করব, আমি তো মেসেজ করে আপনাদের জানাতে করতেই থাকি। শঙ্কর একটা কিছু বলে শেষ করবো আমরা। শঙ্কর হালদার, আমাদের সুস্থায়ী কৃষি পরিবার মুক্তি ফ্রেশ। একদম পয়েন্টে যেটা খুব ফিলোসফিক্যাল কোশ্চেন ছিল যে সিএসআর এর ফান্ড নেওয়া উচিত কিনা, আমি মনে হয়েছিল যে ওখানে আমার অ্যাড করা দরকার আছে। এই জন্য সিএসআর কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটিজ অ্যাক্ট গভর্ন করা হয়েছে, কোম্পানিকে বাধ্য করা হয়েছে 2% ফিরিয়ে দেওয়ার জন্য। এটা আস্তে আস্তে বাড়বে, তার মানে এটা তাদের দান, এটা কৃপা করছে না কোনো কোম্পানি। এটা আমাদের অধিকার, এটা আমাদের আইনে ফেলা হয়েছে। মাথা উঁচু করে নেবেন, ঘাট ধরে নেবেন প্রত্যেক কোম্পানির কাছে, নেবেন না কেন? এটা আমরা আইন তৈরি করেছি। তো পরেরটা হচ্ছে প্রশ্ন, প্রাইস। এখানে বসে আছেন সব থেকে আমার প্রিয় বন্ধু, ওই যে সায়েন্টিস্ট। আমরা মনে করি যদি অর্গানিক ফার্মিং পদ্ধতি মেনে এবং সময় দিয়ে করা যায়, ইনঅর্গানিক থেকে কম প্রাইসে করা যায় এবং কম পয়সা দেওয়া যায়, এবং সেইটা কিন্তু সেই মিশনে আমরা এগোচ্ছি। এবং আপনাদেরকে সগর্বে ডিক্লেয়ার করছি এটা সম্ভব সেইগুলোর জন্য। আমাদের একটা ক্রেতারা হিসাবে আমাদের বেশ কিছু ইগনোরেন্স আছে। যে কোনো সময় আপনি বাজারে গিয়ে দেখবেন 32টা ভেজিটেবল আছে, কিন্তু 32টা ভেজিটেবল কিন্তু ওই সিজনের নয়। ওই সিজনে 8টা-10টা ভেজিটেবল। কিছু ভেজিটেবল আগের সিজনে, কিছু ভেজিটেবল আগে থেকে উঠছে, পরের সিজনে কিন্তু আগে উঠছে, আর কিছু ভেজিটেবল সারা বছর ধরে জমিয়ে রাখে। ওইগুলোর সঙ্গে কোনোদিনই কিন্তু জৈবের সঙ্গে কম্পেয়ার করলে ওই প্রাইসে দেওয়া সম্ভব না, কারণ ওটা প্রাইসে অন্য কিছু ভাবে তৈরি হচ্ছে। স্যার বলেছেন যে ওটা একটা গ্রিন হাউসের মধ্যে তৈরি হচ্ছে, অনেক দামি ভাবে তৈরি হচ্ছে, সেটা সম্ভব না। আমি বলছি আজকে তো আমরা শীতের সময় দাঁড়িয়ে রয়েছি, 10 থেকে 15টা ভেজিটেবল, মূলো থেকে পালং শাক থেকে এগুলো সব শুরু হয়। মুক্তি ফ্রেশ গভর্নমেন্টের এই যে সুফল বাংলার যে দাম ডিক্লেয়ার হয় প্রত্যেক দিন নর্মাল ভেজিটেবলের দামে, আমরা অর্গানিক ভেজিটেবল বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমরা অলরেডি ডিক্লেয়ার করি। তো আপনারা, তার মানে আপনারা নর্মাল ভেজিটেবলের দামে আপনারা অর্গানিক ভেজিটেবল নিন না, কিন্তু এই সিজন ভেজিটেবল নিতে হবে। আপনি চাইলে আগে ভেজিটেবল চাইলে আমি দিতে পারবো না, তাই না? রাইট, আমি সেটাই বলতে চাইছি। আমি দিয়ে দিলাম, অসংখ্য আমি দিতে পারবো না, অসংখ্য দিতে পারবো, কিন্তু আমি সিজনে ভেজিটেবল চান আমরা দেবো। এবারে পরের পয়েন্টে আসি, লাস্ট এজে 4 আর 12 তারিখে আমরা জেলাতে টিনেচন্দ্র স্কুলে আমরা একটি কৃষি মেলা আয়োজন করছি। সেখানে আপনাদের সবার আমরা ইনভাইট করছি। 4 থেকে 12 তারিখ, ওনারা 5 তারিখে থাকবেন, স্যার নিজেও থাকবেন, আপনারা সবাই আসুন। এইরকম আলোচনাটা আরো এগিয়ে নিয়ে যাওয়া যাক ওখানে। স্যার আপনি আসবেন, আপনি একবার মুক্তি মেলা গিয়েছিলেন, আবার আসবেন প্লিজ। শঙ্করকে ধন্যবাদ। পূর্ণেন্দুদাকে আরেকবার মাইক দিতে হবে, তারপরে কৃষ্ণেন্দুদাকে দেব। একটাই কথা শুধু বলবো, যে প্রশ্ন তুলেছে সেটা আমরা সবাই একমত। স্রোতের প্রতিকূলে যারা প্রথম সাঁতার শুরু করে, প্রথমটা তো কঠিন হয়ই। আমি আপনাদের আর একটা ইনফরমেশন দিচ্ছি। বিআরসিসি বলে একটা সংগঠন আছে,
সেই সংগঠনটি এই জন্য দিচ্ছি, সব বিষয়ে বই লিখেছে। দেখুন, নির্বিষ ফসল পাচ্ছি কোথায়, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো প্রতিবেশ, খাঁটি ভেজালের খোঁজে, মানে ভেজালটাও খাঁটি সেটা খুঁজছে, বিষের চাষ, জৈব ফসলের সাময়িক ছাড়পত্র, খাচ্ছিটা কি, সবজি বাগান কেন ও কিভাবে, সবজি বৈচিত্র্যের পুনরুদ্ধার, আগাছা যখন খাবার, পেটের রোগ, হাতের কাছেই ওষুধ, বাংলার শাক, কত রকম শাক আছে, এরকম ধরুন এরা প্রচুর বই লিখেছে। তাতেও খুব ক্ষুদ্রাংশ মানুষ ছাড়া একটা বড় অংশের কাছে আমরা পৌঁছতে পারি। ওইগুলো কোথায় পাবো? এগুলো ওদের সাথে আমি, এটা আমার সাবজেক্ট হওয়ায় আমি সবসময় নজর রাখি। ওদের কাছে সেন্টারে গেলে, কসবার সেন্টারে, ওখানে পাওয়া যেত। না, এখানেও আছে, স্টলেও আছে, এআরসিসি স্টল আছে এখানে, এখানেও আছে। অল্প পাবেন, সব পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আশীর্বাদ ধরল সকলের, সেটা হচ্ছে আমরা আমাদের কৃষ্ণেন্দু আচার্যকে পেয়েছি। কৃষ্ণেন্দু আচার্য হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে জৈব চাষ করা যায়। বিজ্ঞানের যে কঠিন কঠিন তত্ত্ব, সেই তত্ত্বকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে হাতে কলমে তাকে শিখিয়ে দিচ্ছে। চাষি হয়তো বিজ্ঞানের তত্ত্বটা বলতে পারবে না, কিন্তু সে হাতে কলমে যেটা শিখছে সেটা সে বলতে পারে। অ্যাজিলোব্যাক্টার কি কাজ করে থেকে শুরু করে মানুষের শরীরে ব্যাকটেরিয়া আর মাটির ব্যাকটেরিয়া, বড় গাছের বীজের ব্যাকটেরিয়া কি কাজ করবে, এরকম নানা রকম বিষয়, এবং তারা 8-10টা বিষয় নিজেরা জানছে, তৈরি করছে। তার জন্য আলাদাভাবে কাচের বোতল তৈরি করতে হচ্ছে, মানে আগামী দিনে হয়তো কোম্পানি গড়ে উঠবে এর জন্য। তো এগুলো থেকে ও একটু লাজুক প্রকৃতির, ও ইউরোপের লোকদের জন্য লেখা পাঠায়, আর বাংলার লোকেদের জন্য ও বাংলায় লেখে না, ইচ্ছা করে, ইচ্ছে না, লাজুক বলে না, ও লেখে না। তার কারণ সরাসরি মাঠে প্রচুর অসৎ ব্যবসায়ী চলে এসেছে এই জৈব ব্যবসায়। তারা একটা নিয়ম শিখে গেলে তার মেরিটটা বুঝবে না, মানুষের কথা ভাববে না, নিজের মতো করে তৈরি করে দেবে। সেই জন্য ও লোহাগুলো জানায় না। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে, ওর কথা একদিন আপনারা শুনতে আসুন। কৃষ্ণেন্দুদা পুরোপুরি একদিন আগেও বলেছেন, আরো অনেকদিন বলবেন, এখন আজকে একটুখানি বলবেন কৃষ্ণেন্দুদা। আমি তার আগে শুধু যেহেতু শঙ্কর কথাটা বলেছেন তাই বলছি, সুপর্ণদাদের মতন সবার জন্যই জানাই, এখানে কিন্তু প্রত্যেক দিন ওই উদয়দা আমাদের গ্রুপে পাঠায় সুফল বাংলা যে রেট, সেই সুফল বাংলা গ্রিনস এর একটা রেট সরকারি ভাবে আমাদের কাছে আসে, এবং ফলে এখানে যে অনেক বেশি দাম, এটা কিন্তু সরকারি বেঁধে দিয়েছে, যেহেতু সরকারি জায়গা তার মধ্যে রাখতে হবে। ফলে এখানে যত সবার জন্য। আমাকে উনি বলেও দিয়েছেন বাড়িতেও পাঠান। অ্যাকচুয়ালি আমি সুফল বাংলা, আমাদের এই যে সুস্থায়ী কৃষি পরিবার, সেই পরিবারের সবার তরফ থেকে আমি 2-4টে কথা বলবো। সেটা হচ্ছে আজকে স্যার এবং দোলাদি মিলে এমন একটা সুন্দর ব্যবস্থাপনা আজকে করেছেন, যেখানে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের একসঙ্গে এক জায়গায় আনতে পেরেছি। আপনারা কাছাকাছি এবং দূরে যারা রয়েছেন, তারা আজকে যে এসছেন তাদের জন্য প্রত্যেককে ধন্যবাদ। আর অর্গানিক আমরা কিছু পাগল মিলে জড়ো হয়েছি, বিভিন্ন রকম বিভিন্ন ছোট ছোট জ্ঞান, আমাদের কারোরই খুব বেশি জ্ঞান নয়, সবারই ছোট ছোট জ্ঞান নিয়ে চেষ্টা করছি। যারা আমাদের অন্ন দান করেন, বলেছেন অন্নদাতা, মানে আমরা এখানে কথা বলছি, কথা শুনছি, পেটে দানা আছে বলে,
যে মানুষজন আমাদের পেটে দানা দেন তার ঘরে দানা নেই, কারণ কৃষি ক্ষেত্রে আর কোনো ইয়ং জেনারেশন আসছে না, এটা আপনারা দেখেছেন। সেই জায়গা থেকে আবার সুস্থায়ীভাবে ফেরানোর জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টাতে আপনারা সবচেয়ে বড় অংশীদার হতে পারেন যদি তাদের পাশে, যারা ক্রেতা তাদের পাশে যদি গিয়ে দাঁড়ান, তাহলে হয়তো ভালো হবে। আপনারা নিজে এই সমস্ত খাবারগুলো যেগুলো আমাদের এখানে বিক্রি হচ্ছে, দয়া করে আপনারা একবার খেয়ে দেখুন। আমাদের ফসলই আপনার ফসলই সেই অ্যাডভার্টাইজমেন্ট দেবে। তো ফলে আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা নিজে খেয়ে দেখুন। বাজার থেকে বেছে বেছে বীজ এনে রান্না করে নিজের ঘরের ছেলে মেয়েদের খাওয়াবেন না, এটা আমাদের সবার কাছে অনুরোধ। আর এখানে আমার মুক্তির শঙ্কর রয়েছেন, শঙ্কর প্রমিস করেছিল স্যার একদিন আমি বাজারের দামে দেব। আমি ধন্যবাদ জানাই উনাকে, উনি একদিন আমাকে ফোন করেছে, স্যার বাজারের দামে আমি আপনি কথা দিয়েছিলাম রাখবো। এখানে দেবাশিস দা আছেন, হ্যাঁ দেবাশিস দা ছাদ বাগান পারলে দেখে আসবেন, ওখানে আমরা হিসেব করছি, উনারাই ফসল তুলে আমাদের হিসেব দিয়েছেন। পার স্কোয়ার ফিটে 0.6 কেজি প্রোডাকশন হয় একটা সিজনে। নাও ইউ ক্যালকুলেট দ্য একর ইজ কত স্কোয়ার ফিট, কতটা প্রোডাকশন হতে পারে। এটা আমাদের জমির ক্ষমতা। সেই জমির ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে আমাদের কিছু পাবো না, আমরা যদি এটাকে ঠিক করতে পারি, হয়তো এই পরিবারের ভবিষ্যৎ আগামী দিনে আরো উজ্জ্বল হবে, এবং আপনারা এবং আপনার সন্তান-সন্ততিরা ভালোভাবে থাকবেন, সেই আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। সবাই পারলে একবার দেখে যান এই কিছু পাগলের ক্ষুদ্র প্রচেষ্টা। সেই প্রচেষ্টাতে আমরা ভগবানের সেবা করছি, যিনি অন্ন দেন। সেই অন্নদাতারা যে জিনিস দিয়েছেন তারা স্বাদটা একবার খেয়ে দেখুন, হয়তো আপনারা আপনাদের ছোটবেলা ফেরত পাবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সবাই লড়াই করছি, সেই লড়াইতে যোগদান করুন। ধন্যবাদ।